যাচ্ছি লজ এন্ড প্র্যাকটিস ইন জেনারেল ব্যাংকিং এর মডিউল এ, যেখানে আমরা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন রিলেটেড লস গুলা পড়বো। সো এই এডিশনের আমাদের একটা নতুন ইনোভেশন হলো কি, যে আমি প্রত্যেকটা মডিউল যখন পড়াচ্ছি প্রত্যেকটা লজের আন্ডারে আমি আমার মডিউলটা সাজাইছি, আমার পড়াগুলো সাজাইছি, আমার নোটগুলো সাজাইছি। সো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন রিলেটেড ল এর প্রথমটা হলো বাংলাদেশ ব্যাংক অর্ডার। 1972 সালে আমার স্বাধীন হওয়ার পরবর্তীতে আমার বাংলাদেশ ব্যাংক অর্ডার আমার আমার পার্লামেন্টে পাশ হয়েছে, যে অর্ডারে বলে আমার বাংলাদেশ ব্যাংক ফর্ম হয়। সো আমার মেইন ফাংশন অফ বাংলাদেশ ব্যাংক, আমার এই বাংলাদেশ ব্যাংক অর্ডার অনুযায়ী, অ্যাজ পার বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের মেইন ফাংশন গুলা কি কি আমরা দেখবো। সো খুব মজার একটা পড়া। বাংলাদেশ ব্যাংক কি কি ফাংশন রোল প্লে করে থাকে, কি কি ফাংশন করে থাকে? ফর্মুলেট এবং ইমপ্লিমেন্ট মানিটারি পলিসি। সে ফর্মুলেট করে ইমপ্লিমেন্ট করে মানিটারি পলিসি। আমি একটু পেছনে চলে যাব। প্রত্যেকটা দেশে বিশ্বে দুইটা পলিসি থাকে, একটা হলো মানিটারি পলিসি আর একটা হলো ফিসক্যাল পলিসি। 2 নম্বর হলো ফিসক্যাল পলিসি। সো ফিসক্যাল পলিসি হলো গভর্নমেন্টের বাজেট, গভর্নমেন্ট যে বাজেট দিচ্ছে তার আয় ব্যয়ের যে হিসাব দিচ্ছে। আমি একটা শব্দ লিখলাম আয় এবং ব্যয়, গভর্নমেন্টের আয় এবং ব্যয় হলো আমার বাজেট। ঠিক আছে, ফিসক্যাল পলিসি। আর মানিটারি পলিসি কোনটা? আমার মানি সাপ্লাই যে কন্ট্রোল করার জন্য মানি সাপ্লাই, আমি একটা শব্দ লিখলাম মানি সাপ্লাই। মানিটারি পলিসির মাধ্যমে আমি কি করে থাকি? মানি সাপ্লাই কন্ট্রোল করে থাকি, ইনফ্লেশন রেট কন্ট্রোল করে থাকি, এমপ্লয়মেন্ট কন্ট্রোল করে থাকি। সো এটা হলো মানিটারি পলিসি। সো মানিটারি পলিসি কে দিয়ে থাকে? আমার বাংলাদেশ ব্যাংক দিয়ে থাকে। ফিসক্যাল পলিসি কে ইস্যু করে থাকে? গভর্নমেন্ট ইস্যু করে থাকে। সো মানিটারি পলিসি আমার এই ফর্মুলেট করা, ইমপ্লিমেন্ট করা হলো আমার বাংলাদেশ ব্যাংকের কাজ। এনশিওর দ্য প্রাইস স্টেবিলিটি এবং ইকোনমিক গ্রোথ এনশিওর করে থাকে। 2 নম্বর হলো ম্যানেজ ফরেন এক্সচেঞ্জ পলিসি। সো আমার এই বাংলাদেশ ব্যাংকের আরেকটা কাজ হলো ফরেন এক্সচেঞ্জ পলিসি ম্যানেজ করা। সো আমার ফরেন এক্সচেঞ্জ পলিসি কি? আমরা জানি যে লাস্ট গভর্নমেন্টের আমলে 86 টাকায় ডলার ছিল লং টাইম। 86 টাকা ইজিক্যাল টু $1 ছিল আমার লং টাইম ধরে। সো এই যে ফরেন এক্সচেঞ্জকে যে ম্যানেজ করছে, এটা হলো আমার বাংলাদেশ ব্যাংকের কাজ। বর্তমানে আপনি পেপার খুললে দেখবেন যে বাংলাদেশ ব্যাংক প্রচুর ডলার কিনতেছে মার্কেট থেকে। কেন কিনতেছে? আমার ফরেন এক্সচেঞ্জ মার্কেটকে স্টেবিলাইজ করার জন্য। সো এই কাজটা কেন করতেছে? কারণ এটাই তার কাজ। আমার বাংলাদেশ ব্যাংকের কাজই হলো আমার ফরেন এক্সচেঞ্জ মার্কেটকে স্টেবিলাইজ করা। 3 নম্বর হলো অ্যাডভাইস দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্টকে অ্যাডভাইস করা হলো আমার বাংলাদেশ ব্যাংকের কাজ। কি সেক্ষেত্রে অ্যাডভাইস করে থাকে? মানিটারি, ফিসক্যাল এবং এক্সচেঞ্জ রেট ম্যাটারে সে অ্যাডভাইস করে থাকে গভর্নমেন্টকে। 4 নম্বর হলো হোল্ড এবং ম্যানেজ ফরেন রিজার্ভ, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ম্যানেজ করে থাকে বাংলাদেশ ব্যাংক ম্যানেজ করে থাকে। আমরা জানি রিজার্ভ নিয়ে খুব হইচই পড়ে গেছিল লাস্ট গভর্নমেন্টের শেষের দিকে, কারণ আমার রিজার্ভ নেমে গেছিল। আমার তো রিজার্ভের স্ট্যান্ডার্ড হলো 3 মাসের ইম্পোর্ট। 3 মাসের ইম্পোর্ট কাভারেজ থাকলে আমি বলবো যে আমার এডুকেট রিজার্ভ আছে। বাট বাংলাদেশে 3 মাসের রিজার্ভ কাভারেজ ছিল না। আমার প্রায় অ্যাকচুয়াল রিজার্ভ যেটা $15 বিলিয়ন নেমে গেছিল। সো এটা আমার প্রায় মাত্র 1.5 মাসে নেমে গেছিল। সো আমরা একটু ঝামেলায় পড়ে গেছিলাম, বাট এখন রিভাউন্ড করতেছি। 5 নম্বর হলো প্রমোট রেগুলেট পেমেন্ট সিস্টেম। আমরা জানি আজকে আমরা BF10 করতেছি, আমরা আরটিজিএস করতেছি, আজকে আমরা MIC এর চেক দিচ্ছি। এই সবকিছু ক্লিয়ারিং কোথায় হচ্ছে? বাংলাদেশ ব্যাংকে হচ্ছে, আমরা সবাই জানি। সো বাংলাদেশ ব্যাংক এই যে পেমেন্ট ফেসিলিটেট করা, রেগুলেট করা আমার বাংলাদেশ ব্যাংকের কাজ। সুপারভাইজ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, আমার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলোকে সুপারভাইজ করা বাংলাদেশ ব্যাংকের কাজ। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলোকে সুপারভাইজ করার জন্য কি করে থাকে? টাইম টু টাইম সার্কুলার দিয়ে থাকে, অনসাইট অফসাইট মনিটরিং করে থাকে, সবকিছু করে থাকে। সো এই 6টা কাজ আমার বাংলাদেশ ব্যাংক পারফর্ম করে থাকে। কম্পোজিশন অফ বোর্ড অফ ডিরেক্টর, আমার এই যে বাংলাদেশ ব্যাংক তো একটা আমার সেন্ট্রাল ব্যাংক, এটা আমার গভর্নমেন্ট ওন্ড অর্গানাইজেশন, গভর্নমেন্ট রেগুলেটরি বডি। সো আমার এই বাংলাদেশ ব্যাংকের তো আমার কেউ না কেউ পরিচালনা করে, রাইট? প্রত্যেকটা কোম্পানি যেহেতু মালিক থাকে আর বোর্ড অফ ডিরেক্টর থাকে, সো বাংলাদেশ ব্যাংক তো একটা প্রতিষ্ঠান, ওইখানে তো কেউ না কেউ পরিচালনা করে থাকে। সো ওদের বোর্ড অফ ডিরেক্টর কারা? সবার উপরে থাকে গভর্নর, গভর্নর থাকে সবার উপরে। ঠিক আছে। তো এখানে MD অথবা চেয়ারম্যান থাকে না। এখানে আমার একটাই বডি, আমার গভর্নর থাকে ওই বডির প্রধান। সো আমার এটা কিন্তু আমি বলতেছি অ্যাজ পার বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 সাল অনুযায়ী। তারপর থাকে কি? ডেপুটি গভর্নর থাকে। ঠিক আছে, নমিনেটেড বাই ব্যাংক। এটা ব্যাংক নমিনেট করে থাকে ডেপুটি গভর্নর। 4 ডিরেক্টর, 4 জন ডিরেক্টর থাকে। এই ডিরেক্টর কারা? নট গভর্নমেন্ট অফিসিয়াল। এটা গভর্নমেন্ট অফিসিয়াল হবে না, গভর্নমেন্ট নমিনেট করবে, গভর্নমেন্ট অ্যাসাইন করে দিবে এই 4 জন ডিরেক্টর, বাট এটা গভর্নমেন্ট অফিসিয়াল হবে না, কোনো মন্ত্রণালয় থেকে আসবে না। তো তাহলে কয়জন হইলো? গভর্নর একজন, আমার আমার গভর্নর হলো একজন, ডেপুটি গভর্নর হলো একজন, দুইজন, একজন দুইজন।
আর 4জন হলো ডিরেক্টর। আর 3জন ডিরেক্টর কোত্থেকে আসবে? 3 গভর্নমেন্ট অফিসিয়াল টু বি নমিনেটেড বাই দ্য গভর্নমেন্ট। 3জন ডিরেক্টর কোত্থেকে আসবে? গভর্নমেন্ট অফিসিয়াল থেকে আসবে। তাহলে কয়জন হইলো? একে একে 2, 2 4 6, 6 3 আমার 9জন হইলো আমার বোর্ডে বসবে। ম্যান্ডেট অফ দ্য বোর্ড অফ ডিরেক্টর, তাদের ম্যান্ডেটটা কি, তাদের দায়িত্বটা কি? ঠিক আছে, তারা কি করে থাকে? আমার এই যে আমি 6টা ফাংশনের কথা বলছিলাম না, এই ফাংশন গুলার পারফর্ম করাই হলো আমার এই বোর্ড অফ ডিরেক্টরের কাজ। তাহলে আমার ওই কথাগুলোই আসবে এখানে। তারা মানিটারি পলিসি আমার কি করে থাকে? ফর্মুলেট করে ইমপ্লিমেন্ট করে থাকে, রেগুলেট ব্যাংকগুলো রেগুলেট করে থাকে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলোকে রেগুলেট করে থাকে, ম্যানেজ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আমার ম্যানেজ করে থাকে, এবং ইকোনমিক গ্রোথ এনশিওর করে থাকে, ডিপোজিটরি সেফগার্ড দিয়ে থাকে। পাওয়ার কি ওই ওদের পাওয়ার কি? বোর্ড অফ ডিরেক্টরে ইস্যু ডিরেক্টিভ এন্ড গাইডলাইন, তারা গাইডলাইন ইস্যু করতে পারে, লাইসেন্স দিতে পারে, যার কারণে কিন্তু আমার লাস্ট গভর্নমেন্ট লাইসেন্স দিয়ে গেছে অনেকগুলা। সো তারা পারে বলেই দিছে। সো পারলেই যে দিতে হবে তেমন না, আমার দেশের স্বার্থ দেখা লাগবে। আমি যদি ইচ্ছা মতো লাইসেন্স দিই, আরো 10, ওরা তো আরো 5 বছর থাকলে আরো 10টা লাইসেন্স দিত। সো ইন্ডাস্ট্রি কোথায় যাইতো? আমি সব জায়গায় তো কম্পিটিশন ভালো না, রাইট? সো আমার এক্সিস্টিং ব্যবসাগুলোই টিকে থাকে না, সো আমি লাইসেন্স দিয়ে যাব, ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে যায়। সো আমার যাকে তাকে লাইসেন্স দিলে হবে না। সো লাইসেন্স দেওয়ার অথরিটি আছে আমার এই গভর্নর ডিরেক্টরদের। আমার কন্ডাক্ট ইন্সপেকশন এবং অডিট, আমার ইন্সপেকশন এবং অডিট করার রাইট আছে তাদের। ইম্পোজ পেনাল্টি এবং স্যাংশন টু এনশিওর ফাইন্যান্সিয়াল সিস্টেম স্টেবিলিটি। পুরো ফাইন্যান্সিয়াল সিস্টেমের স্টেবিলিটি এনশিওর করার জন্য আমি এই কাজগুলো করবো। বাট লাস্ট গভর্নমেন্ট করে নাই বলে কিন্তু এখন ইনস্টেবিলিটি দেখা দিচ্ছে। স্ট্যাটাস অফ বাংলাদেশ ব্যাংক অর্ডার, এটা আসছিল পরীক্ষায়, ঠিক আছে? এজ ল অনুযায়ী স্ট্যাটাসটা কি? আমার বাংলাদেশ ব্যাংকের অর্ডারের স্ট্যাটাসটা কি, বা এটা নিয়ে একটু আলোচনা করো যদি বলা হয়, তাহলে কি বলবো? এটা ফাউন্ডেশন অফ লেজিসলেশন। এস্টাবলিশ, বাংলাদেশ ব্যাংক এস্টাবলিশ হয়েছেই এই আইনের বলে। লিগেল অথরিটি, প্রাইমারি ল গভর্নিং দ্য সেন্ট্রাল ব্যাংক অপারেশন এন্ড ফাংশন করার জন্য আমার এখানে বলা আছে সবকিছু। কি প্রভিশন কি? অবজেক্টিভ পাওয়ার, ডিউটি অফ বাংলাদেশ ব্যাংকের পাওয়ার ডিউটির ব্যাপারে বলা আছে এই বাংলাদেশ ব্যাংক অর্ডারে। রোলের ব্যাপারে বলা আছে, মনিটারি পলিসি, ব্যাংকিং রেগুলেশন, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি যে সে করবে, সে কি কি রোল প্লে করতে পারবে, ওই ব্যাপারে বলা আছে এই বাংলাদেশ ব্যাংক অর্ডারে। অ্যামেন্ডমেন্ট, আপডেটেড ওভার টাইম টু মিট দ্য চেঞ্জিং ইকোনমিক এবং ফাইন্যান্সিয়াল নিড, আমি ফুলফিল করার জন্য আমি টাইম টু টাইম আপডেট করার পাওয়ার দেওয়া হয়েছে। এনফোর্সমেন্ট ব্যাক বাই গভর্নমেন্ট অথরিটি, বেসিস ফর বাংলাদেশ ব্যাংক রেগুলেশন, ডিরেক্টিভ এবং পলিসি। সো এই জিনিসগুলা, এই পাওয়ার গুলো আমি এই বাংলাদেশ ব্যাংক অর্ডারের কারণে পেয়ে থাকি। তো এই ছিল আমার আজকের আমাদের এই বাংলাদেশ ব্যাংক অর্ডারের মূল আলোচনা। এর বাইরে কোনো কোশ্চেন হবে না। এর বাইরে আমার নোটে যদি দুই একটা কোশ্চেন থাকে ওগুলো পড়বেন। সো বেসিক্যালি এর ভিতর থেকে কোশ্চেন আসবে যদি এই আইনের ভিতর থেকে আসে। সো আমি চলে যাচ্ছি পরবর্তী পড়ায়। তো আমরা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ভিতরে আসি, মডিউল এতে আসি, বাট আমি এখানে পড়বো ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট। সো এটা একটা আমার ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট 1991, যে অ্যাক্টের ফলে কি হয়? আমার ব্যাংকিং কোম্পানিগুলো রেগুলেটেড হয়। সো আমার তাহলে আপনি কোশ্চেন করতে পারেন 91-এর আগে আমার কিভাবে রেগুলেটেড হতো? আমার বাংলাদেশ ব্যাংক অর্ডারের মাধ্যমে রেগুলেটেড হইতো। হোয়াট ইজ দ্য ব্যাংকিং কোম্পানি? ব্যাংকিং কোম্পানি কি, অথবা ব্যাংক কি? তো ব্যাংকিং কোম্পানি হলো এই যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এটা একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, টাকা নিয়ে কাজ করে থাকে, ঠিক আছে? দ্যাট কন্ডাক্ট, যেটা কি করে থাকে? কন্ডাক্ট ব্যাংকিং বিজনেস, সে ব্যাংকিং বিজনেস করে থাকে, ঠিক আছে? যেটা আইনে বলা আছে। সো বাংলাদেশে এটা কি, আমার সব কমার্শিয়াল ব্যাংক এবং স্পেশালাইজড ব্যাংকগুলো আমার এই ব্যাংকিং কোম্পানি আন্ডারে পড়বে। তো এখন আপনার মনে কোশ্চেন রাখতে পারে যে সব ব্যাংকিং বিজনেস করবে, তো ব্যাংকিং বিজনেস এর মানে কি? ব্যাংকিং বিজনেস মানে কি? ব্যাংকিং বিজনেস মানে হলো আমার, সে ডিপোজিট নিবে মানুষের কাছ থেকে, সে লেন্ডিং দিবে, ওই টাকা দিয়ে সে মানুষকে লোন দিবে। আমার এনশিওর দ্য ডিপোজিট আর রিপেয়েবল অন ডিমান্ড অর আফটার দ্য পিরিয়ড, আমি আমি এনশিওর করব ডিপোজিট যাতে আমি ফেরত দিতে পারি। তো এনশিওর করার জন্য আমি কি করতেছি? সিআরআর এসএলআর মেনটেন করতেছি। সিআরআর এসএলআর মেনটেন করতেছি, আমার লোনগুলো খারাপ মানুষকে দিচ্ছি না। অ্যালাউইং উইথড্রল থ্রু দ্য চেক, চেকের মাধ্যমে উইথড্র করব, ড্রাফট, অর্ডার এবং আদার প্রোভাইডেড মেথডের মাধ্যমে আমি কি করতে হবো? মানুষকে টাকা উইথড্র করার সুযোগ দিব। তো এই ব্যবসাগুলো আমার ব্যাংক করে থাকে। পারমিটেড এবং রেস্ট্রিক্টেড অ্যাক্টিভিটি অফ বাংলাদেশ ব্যাংক ইন বাংলাদেশ। তো আমার কোন কোন অ্যাক্টিভিটি পারমিট করে, কোন কোন অ্যাক্টিভিটি পারমিট করে না। তো আমরা একটু আগে দেখে আসছি পারমিট করে কোনগুলো, এগুলো একটু আগে দেখে আসলাম। আমি কি পারমিট করে? আমার বোরিং এন্ড কালেক্টিং মানি, আমাকে অ্যাকসেপ্ট ডিপোজিট, আমি ডিপোজিট অ্যাকসেপ্ট করতে পারি। আমি ফান্ড রেজ করতে পারি অন্য ব্যাংকের কাছ থেকে অথবা পাবলিকের কাছ থেকে। আমি লেন্ডিং করতে পারি, লোন দিতে পারি। ডিলিং উইথ ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, আমি ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট নিয়ে ডিল করতে পারি, যেমন ড্র, অ্যাকসেপ্ট, বাই, সেল, কালেক্ট, বিল, প্রমিসরি নোট এবং ডিভেঞ্চার, এগুলো নিয়ে আমি কাজ করতে পারি।
ইস্যুইং ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, আমি ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ইস্যু করতে পারি, যেমন লেটার অফ ক্রেডিট ইস্যু করে থাকি, ট্রাভেলার চেক ইস্যু করে থাকি, ক্রেডিট কার্ড ইস্যু করে থাকি, সার্কুলার নোট ইস্যু করে থাকি। এই অথরিটি আমার আছে বলে আমি পারি, না আমি করতাম না। রেস্ট্রিকশন গুলো কি, আমি কি করতে পারি না? পারি না হলো ব্যাংক ক্যান নট এঙ্গেজ ইন অ্যাক্টিভিটি বিয়ন্ড দ্য স্পেসিফাইড অ্যাবাভ। আমি এই যে চারটা কাজের কথা বলছি এর বাইরে কোনো কাজই করতে পারি না। আমি আজকে কোনো প্রোডাক্টের ব্যবসা করতে পারবো না, আমি আজকে রেন্টের ব্যবসা করতে পারবো না, আমি কোনো কিছু পারবো না। আজকে আমি শেয়ার বাই সেল করতে পারবো না, আমি মিউচুয়াল ফান্ড ম্যানেজ করতে পারবো না। আমি যদি শেয়ার বাই সেল করতে চাই, ব্রোকারেজ করতে চাই, আমি শুরুতে আমি বাংলাদেশ ব্যাংকের এনওসি নিব যে আমি এরকম একটা লাইসেন্স নিতে যাচ্ছি, ব্যবসা করতে যাচ্ছি। বাংলাদেশ ব্যাংক এনওসি দিলে আমি আলাদা কোম্পানি ফর্ম করে আমাকে ব্রোকারে শেয়ার বাই সেল করা লাগবে। আমি অ্যাজ এ ব্যাংক আমি শেয়ার বাই সেল করতে পারি না। সো এটা খুব ইম্পর্টেন্ট পড়া ছিল। আপনার চলে যাচ্ছে পরবর্তী পড়ায়, কম্পোনেন্ট অফ ক্যাপিটাল অ্যাকর্ড বেসেল 3। বেসেল 3 অনুযায়ী ক্যাপিটাল অ্যাকর্ড গুলা কি কি? সো খুব মজার একটা পড়া, এগুলো আমরা পড়ে আসছি অলরেডি, অনেক জায়গায় পড়ছি। সো আমরা এখানে আবার রিপিট করব। টোটাল রেগুলেটরি ক্যাপিটাল আন্ডার বেসেল 3 অনুযায়ী রেগুলেটরি ক্যাপিটাল আমি দুইটা ভাগে ভাগ করছি। একটা হলো আমার টায়ার 1 ক্যাপিটাল, আরেকটা হলো টায়ার 2 ক্যাপিটাল। টায়ার 1 কে আমি আবার দুই ভাগে ভাগ করছি, কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটাল, এডিশনাল টায়ার 1 ক্যাপিটাল। ক্লিয়ার? আমি টায়ার 1 ক্যাপিটালকে বলতেছি গোয়িং কনসার্ন ক্যাপিটাল। তো গোয়িং কনসার্ন মানে যেটা চলবে, আমি বাংলায় লিখলাম যেটা চলবে। আমাকে একটা সবাই কথা বলেন তো, আমি যে কোম্পানি ফর্ম করতেছি, কোম্পানি ফর্ম করার জন্য আমি পেড আপের টাকা দিচ্ছি। সো কোম্পানি কতদিনের জন্য ফর্ম করা হয়? মেসেজ দেই সবাই আমরা। কোম্পানি ফর্ম করা হয় কোনো নির্দিষ্ট সময়ের জন্য না ইনডিফিনিট কালারের জন্য, সব সময়ের জন্য, সারা জীবনের জন্য? সারা জীবনের জন্য। সো কোম্পানি যদি সারা জীবনের জন্য ফর্ম করা হয়, তাহলে কোম্পানিতে যে আমি পেড আপের টাকাটা দিচ্ছি ওটা সারা জীবনের জন্য দেওয়া হয়, রাইট? ওই টাকা আমি ফেরত চাইতে পারবো না যে ভাই আমার টাকা দিয়ে দাও। সো ব্যাংকের ক্ষেত্রেও সেম, আমি ব্যাংকে যে পেড আপের টাকাটা দিচ্ছি এটা হলো গোয়িং কনসার্ন, এটা চলতেই থাকবে। আমি যে ব্যাংকে পেড আপের টাকা দিছি, কমন ইকুইটি টায়ার অন হইতে পারে অথবা এডিশনাল টায়ার অন হইতে পারে, এটা পেড আপের টাকা হইতে পারে, রিটেন আর্নিং এর টাকা হইতে পারে, যেটা মালিকের পাওনা। মালিকের পাওনা হলো গোয়িং কনসার্ন, আমি কখনো চাইতে পারবো না যে ভাই আমার টাকা ফেরত দিয়ে দাও। ঠিক আছে? ওটাকে আমি গোয়িং কনসার্ন ক্যাপিটাল বলতেছি। তাহলে এখন কোশ্চেন জায়গায় গন কনসার্ন কোনটা? ঠিক আছে, গন কনসার্ন হলো ধরেন আমি 7 বছরের জন্য কি করতেছি, সাবঅর্ডিনেট বন্ড ইস্যু করতেছি। এটা আমার টায়ার 2 ক্যাপিটালের পার্ট, আমরা সবাই জানি। 7 বছর পরে গিয়ে আমি কি করতেছি, থার্ড ইয়ার থেকে আমি তাকে দেওয়া রিপে করা শুরু করতেছি। 7 বছর পরে গিয়ে এটা জিরো হয়ে যাচ্ছে, সো আমি পুরোটা রিপে করে দিচ্ছি। সো জিরো হয়ে যাচ্ছে, নাই হয়ে যাচ্ছে, রাইট? নাই মানে গন, গন হয়ে যাচ্ছে, গন কনসার্ন ক্যাপিটাল। এই কারণে আমি এটাকে গন কনসার্ন ক্যাপিটাল বলতেছি। তো এখন আমরা ডিটেলে দেখবো আসলে টায়ার 1 ক্যাপিটালে কোনগুলো আছে, তার ভিতরে কমন ইকুইটি টায়ার 1 কি আছে, এডিশনাল টায়ার 1 কি আছে, টায়ার 2 তে কি আছে। কমন ইকুইটি টায়ার 1 আছে কোনগুলা? আমার পেড আপ ক্যাপিটাল, মালিক যে টাকাটা দিচ্ছে। তো অনেকের মনে কোশ্চেন থাকে আসলে পেড আপের টাকা কোনটা। আমার আজকে ধরেন 400 কোটি টাকা আমার ব্যাংকের লাইসেন্স নেওয়ার দরকার হয়। সো 400 কোটি টাকা আমার কি করলাম, আমি ধরেন 40 জন মিলে দিলাম 400 কোটি টাকা, 10 কোটি টাকা করে ইন্টু 10। সো 400 কোটি টাকা আমি 40 জন মিলে দিলাম, সো এটা আমার পেড আপ ক্যাপিটাল। আমি এই 400 কোটি টাকার পরে আমি শেয়ার মার্কেটে আসবো, শেয়ার মার্কেটে আসার জন্য আমি 100 কোটি টাকা মার্কেটে ছাড়লাম। সো এটা হলো আমার পেড আপ ক্যাপিটাল। 100 কোটির পরে আমি চিন্তা করলাম যে না, বোনাস শেয়ার দিব, বোনাস শেয়ার আমি 1:1 দিলাম, 1:1 দিলাম। সো 500 কোটি টাকা আমার পেড আপ ক্যাপিটাল ছিল, 500 আরো 500 হয়ে গেছে, সো 1000 কোটি টাকা হয়ে গেছে। কারো কোনো কনফিউশন? সো পেড আপ এভাবে বাড়তে থাকে। স্যার একটু আরেকবার বলবেন কাইন্ডলি। পেড আপটা হলো মালিকের ক্যাপিটাল। তো পেড আপ বাড়ে, 1 নাম্বার হলো আমি বোনাস শেয়ার ইস্যু করলে পেড আপ বাড়ে। 2 নাম্বার হলো আমি যদি শেয়ার ইস্যু করি পেড আপ বাড়ে। এটা সেকেন্ডারি মার্কেট ইস্যু হলে আইপিওর মাধ্যমে আমি পেড আপ বাড়াইতে পারি। ঠিক আছে? সো নন রিপেবল শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্ট, এবিবি যখন মার্কেটে আসছিল 10 টাকা শেয়ারটা সেই 20 টাকা ছাড়ছিল মার্কেটে। সো বাকি 10 টাকা প্রিমিয়াম হিসেবে নিয়েছিল, যে প্রিমিয়ামের টাকায় কখনোই ফেরত দেওয়া হয় না। এটাও আমার মালিকের ক্যাপিটাল, এটা মালিকের পাওনা, এটা আমার আমার এটা ক্যাপিটালে আসে। স্ট্যাটিউটরি রিজার্ভ, আমি যে আর্নিং করব একটা পোর্শন আমি আলাদা করে স্ট্যাটিউটরি রিজার্ভে রাখা লাগবে, এটা বাংলাদেশ ব্যাংকের নিয়ম আছে। সো এই যে আমি আলাদা করে রাখতেছি এটাকে আমি রিজার্ভ বলতেছি, এটা মালিকের পাওনা, এটা আমার ক্যাপিটালের পার্ট। কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটালের কম্পোনেন্ট। জেনারেল রিজার্ভ, আমি আমার প্রফিট থেকে আমি বিপদের সময় আমার কোনো কন্টিনজেন্সি যদি অ্যারাইজ হয় অথবা আমার ফিউচার লস যদি হয়, ওইটা কভার দেওয়ার জন্য আমি কি করে থাকি, আমি একটা রিজার্ভ ক্রিয়েট করে থাকি, জেনারেল রিজার্ভ। সো এই জেনারেল রিজার্ভটা আমার কি, আমার মালিকের পাওনা, এটা আমি প্রফিট থেকে আলাদা করে রাখি। সো এটা হলো আমার ক্যাপিটালের পার্ট।
এখানে একটা জিনিস বলে রাখি, জেনারেল প্রভিশনের সাথে রিজার্ভটা মিলাই ফেলবেন না। প্রভিশন আমি কেন রাখি? লোনের লোন ক্লাসিফাইড হইলে, রাইট? ক্লাসিফাইড হইলে আমি কি করতেছি? প্রভিশন রাখতেছি, রাইট? যাতে লোনটা যদি ডিফল্ট হয়ে যায় যাতে আমি কভার দিতে পারি। সো আমার জেনারেল প্রভিশন এক কথা, এটা টায়ার 2 এর পার্ট, বাট জেনারেল রিজার্ভ হলো টায়ার 1 এর পার্ট। রিটেন আর্নিং, রিটার্ন আর্নিংটা হলো আমার টায়ার 1 এর পার্ট। রিটার্ন আর্নিং এর ডেফিনিশন কি? আমি আজকে 1000 টাকা 100 টাকা লাভ করছি 2024 সালে, ঠিক আছে? সো 2024 সালে ইনকাম ট্যাক্স, আমার ইনকাম স্টেটমেন্টে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে আমার কি হবে? নেট প্রফিট আফটার ট্যাক্স হলো আমার 100 টাকা। এই 100 টাকা আবার কি হয়? আমার ব্যালেন্স শিটে আমার রিটার্ন আর্নিং এ যোগ হয়। রিটার্ন আর্নিং এ আমার আগে ছিল 80 টাকা আর এখন হলো 100 টাকা, সো আমার 180 টাকা হয়। এই 24 সালের অ্যাকাউন্টস এর উপরে যখন আমি ডিভিডেন্ড ঘোষণা করি, আমি 10% ডিভিডেন্ড ঘোষণা করলাম, তার মানে আমি 100 টাকা ডিভিডেন্ড ঘোষণা করলাম। সো 100 টাকা আমার আমার 2025 সালে এসে আমার 100 টাকা কমে যাবে, সো আমার 80 টাকা হয়ে যাবে, এবং 25 সালের যে প্রফিট হবে ওইটা আমার আবার রিটার্ন আর্নিং এ যোগ হবে। তো এইভাবে চলতে থাকে আর কি। কার কোনো কনফিউশন? রিটার্ন আর্নিং এর একটা নাম আছে ডিস্ট্রিবিউটেবল প্রফিট। ডিস্ট্রিবিউটেবল প্রফিট, আমার কোম্পানি চাইলে এই এই রিটার্ন আর্নিং এর টাকাটুকু চাইলে সে ডিস্ট্রিবিউট করতে পারে আমার ডিভিডেন্ড আকার। ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন অ্যাকাউন্ট এনশিওর দ্য স্টেবল ডিভিডেন্ড ডেসপাইট আর্নিং ফ্লাকচুয়েশন। আমার কোনো বছর 100 টাকা আর্নিং হয়, কোনো বছর 10 টাকা আর্নিং হয়। তো প্রতি বছর জানি আমি 50 টাকা ডিভিডেন্ড দিতে পারি। এই কারণে আমি কি করলাম, যখন 100 টাকা আর্নিং হয় আমি 50 টাকা সরায় রাখলাম, যখন 10 টাকা আর্নিং হয় ওই ফান্ড থেকে আমি নিয়ে এসে আমি 50 টাকা ডিভিডেন্ড দিলাম। সেম ডিভিডেন্ড প্রতি বছর দেওয়ার জন্য, ডিভিডেন্ড ইকুয়ালাইজ করার জন্য আমি ইকুয়ালাইজেশন অ্যাকাউন্ট রিজার্ভ রাখতেছি। লাস্ট হলো মাইনরিটি ইন্টারেস্ট ইন সাবসিডারি। তো মাইনরিটি মানে কি? মাইনরিটি মানে হলো আমার মেজরিটি হলো 50%-এর উপরে যদি হয়, গ্রেটার দেন 50% যদি হয় ওইটাকে আমি মেজরিটি বলতেছি। আমি যদি 51%-এর মালিক হই কোনো একটা কোম্পানি, তার মানে আমি মেজর পোর্শনের মালিক। তাহলে মাইনরিটি মানে হলো 50%-এর নিচে যখন হবে তখন ওইটাকে মাইনরিটি ইন্টারেস্ট বলবো। তো আমরা জানি ব্যাংকের সাবসিডিয়ারি কোম্পানি আছে। তো সাবসিডিয়ারি কোম্পানি ব্যাংক হয়তো 60% হোল্ড করে, আর বাকি 40% হয়তো বাইরের কেউ হোল্ড করে। যেহেতু ব্যাংক 60% হোল্ড করে, যেহেতু তার কন্ট্রোলে কোম্পানিটা আছে, এই বাকি যে 40% ওই ক্যাপিটালটাও আমার ক্যাপিটাল হিসেবে আমি দেখাইতে পারি। তো এটাকে আমি বলতেছি মাইনরিটি ইন্টারেস্ট ইন সাবসিডিয়ারি। তো এই ছিল কমন ইকুইটি ও টায়ার 1 ক্যাপিটালের পার্ট। কারো কোনোটাতে কনফিউশন? সাবসিডিয়ারিজ কোম্পানি বলতে মানে আপনি যে যে কোম্পানিতে সিইও হিসেবে আছেন ওগুলোকে বোঝাচ্ছে, তাই তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওই টাইপের কোম্পানিকে বোঝাচ্ছে। ব্রোকারেজ হাউস হইতে পারে, মার্চেন্ট ব্যাংক হইতে পারে, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি হইতে পারে, এক্সচেঞ্জ হাউস হইতে পারে। সো আমার ব্যাংক কিন্তু, আমার ম্যাক্সিমাম ব্যাংক দেখবেন 99%-এর মালিক, 100% মালিক নেই। একটা শেয়ার হইলেও বাইরে ছাড়া লাগে, একটা শেয়ার হইলেও বাইরে ছাড়ার দরকার হয়, ঠিক আছে? তো আমরা চলে যাচ্ছি এডিশনাল টায়ার 1 ক্যাপিটাল, যেটা আমার টায়ার 1-এরই পার্ট, বাট এডিশনাল টায়ার 1 ক্যাপিটাল আমি লিখছি পারপেচুয়াল বন্ড। আমি যেহেতু ব্যাসেলে ছিলাম, লং টাইম ব্যাসেলে কাজ করছি, আপনি দেখবেন অনেক বইয়ে অনেক ঘুরায় পেঁচায় বলছে, বাট সে এটাই বুঝাইতে চাইছে পারপেচুয়াল বন্ড। পারপেচুয়াল বন্ড আমার টায়ার 1 ক্যাপিটালের পার্ট, এডিশনাল টায়ার 1 ক্যাপিটালের পার্ট। বর্তমানে দেখবেন বাংলাদেশে অনেকগুলো ব্যাংকই আমার পারপেচুয়াল বন্ড ছাড়ছে। মার্কেন্টাইল ব্যাংকের পারপেচুয়াল বন্ড আছে, অনেকগুলো ব্যাংকের পারপেচুয়াল বন্ড আছে। কেন ছাড়ছে? ক্যাপিটাল বেসকে স্ট্রং করার জন্য, ঠিক আছে? এটা নো ম্যাচুরিটি ডেট, এটা কোনো ম্যাচুরিটি ডেট নাই, সারা জীবন কুপন দিয়ে যায়। পে কুপন পেমেন্ট অ্যাজ পার ব্যাংক সেলফ প্রিন্সিপাল অনুযায়ী কুপন দিয়ে থাকে। এবার চলে যাচ্ছে আমরা টায়ার 2 ক্যাপিটালে। টায়ার 2 ক্যাপিটালের কম্পোনেন্ট তিনটা। জেনারেল প্রভিশন, যেটা আমি অলরেডি বলে ফেলছি, লোনের এগেনস্টে রাখা হয়। ক্লাসিফাইড লোনের এগেনস্টে রাখা হয়। সাবঅর্ডিনেট ডেট, যেটা 7 বছরের জন্য ইস্যু করা হয়। বাংলাদেশে সবাই 7 বছরের জন্য ইস্যু করে, বাট স্ট্যান্ডার্ডটা 7 বছর না, আপনি চাইলে বেশি সময়ের জন্য ইস্যু করতে পারেন। আর মাইনরিটি ইন্টারেস্ট আমার টায়ার 2 এর মাইনরিটি ইন্টারেস্টকে বোঝাচ্ছে। সো এটা মনে রাখেন, ইন ডিটেলে বোঝার দরকার নেই, ঠিক আছে? সো এই ছিল আমার বেসেল ক্যাপিটালের কম্পোনেন্ট। সো আমার এটা কিন্তু আসে পরীক্ষায়, খুব ফ্রিকোয়েন্টলি আসে, খুবই ফ্রিকোয়েন্টলি আসে। আমরা চলে যাচ্ছি ক্যাপিটাল এডিকুইসি রেশিও। আমরা জানি যে আমার ক্যাপিটাল এডিকুইসি রেশিও কত থাকবে। আমার মিনিমাম ক্যাপিটাল 10%, প্লাস ক্যাপিটাল কনজারভেশন বাফার হলো আমার 2.5%। টোটাল আমার কি 12.5% হলো আমার যদি থাকে, আমি বলবো এডুকেট ক্যাপিটাল। সো এটাকে আমি ক্যাপিটাল এডিকুইসি রেশিও বলতেছি। সো এটা একটা ফর্মুলা আছে। আমি আমার এডুকেট ক্যাপিটাল থাকলে সুবিধা কি, আমি আমার যখন লস হবে লস অ্যাবজর্ব করতে পারবো, ঠিক আছে?
সো আমি যে বলতেছি আমার এডুকেট ক্যাপিটাল আছে, আমার 100 টাকা ক্যাপিটাল রাখা লাগবে না 120 টাকা রাখা লাগবে, আমার এডুকেট ক্যাপিটাল থাকার জন্য আমি আমি কত পার্সেন্ট ক্যাপিটাল রাখা লাগবে, এটা ডিপেন্ড করবে আমি কতটুকু রিস্কি ইনভেস্টমেন্ট করতেছি। আমি যদি খারাপ কাস্টমারকে লোন দিই আমার বেশি ক্যাপিটাল রাখা লাগবে, ভালো কাস্টমারকে লোন দিলে কম ক্যাপিটাল রাখা লাগবে। সো আমার এটা একটা ফর্মুলা দিয়ে আমি বুঝাইছি। এটা হলো ক্যাপিটাল এডিকুইসি রেশিও, একটা সময় ছিল, বাট বেসেল থ্রিতে কিন্তু আমার ক্যাপিটাল এডিকুইসি রেশিও বলতেছে না, ওরা বলতেছে ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও। এটা ফর্মুলা কি, উপরে হলো টোটাল এলিজিবল ক্যাপিটাল হলো উপরে, আমরা টায়ার 1 ক্যাপিটাল, এলিজিবল ক্যাপিটাল মানে হলো টায়ার 1 ক্যাপিটাল, টায়ার 2 ক্যাপিটাল হলো উপরে, নিচে হলো ক্রেডিট রিস্ক ওয়েটেড অ্যাসেট, মার্কেট রিস্ক ওয়েটেড অ্যাসেট, অপারেশনাল রিস্ক ওয়েটেড অ্যাসেট। আপনি বলতে পারেন রিস্ক ওয়েটেড অ্যাসেট কি, এটা আমরা পরবর্তী স্লাইডে আলোচনা করব। রিস্ক ওয়েটেড অ্যাসেটের মানে হলো আমার রিস্ক ওয়েটেড অ্যাসেট ইভ্যালুয়েট দ্য রিস্কিনেস অফ দ্য ব্যাংক অ্যাসেট অ্যাসাইনিং ওয়েট বেসড অন দ্য পটেনশিয়াল রিস্ক রাদার দেন জাস্ট ফেস ভ্যালু। তো এখন কথা হলো ব্যাংকের অ্যাসেট কোনগুলো আমাকে বলেন তো। ব্যাংকের অ্যাসেট হলো আমার লোন, আমার শেয়ার ইনভেস্টমেন্ট, ঠিক আছে। সো আমার এগুলো হলো ব্যাংকের অ্যাসেট। সো অ্যাসেটের আমি আমি পার্সেন্টেজ দিব, ওয়াইট করব কিসের উপর বেস করে, রিস্কিনেসের উপরে বেস করে। সো ফর্মুলাটা কি, রিস্ক ওয়েটেড অ্যাসেটের এক্সপোজার অ্যামাউন্ট ইনটু রিস্ক ওয়েট। সো এক্সপোজার অ্যামাউন্ট আমার টোটাল এক্সপোজার, আমার ডাইরেক্ট ইনডাইরেক্ট অফ ব্যালেন্স শিট আইটেম এগুলো সব আমার এক্সপোজার অ্যামাউন্ট। আর রিস্ক ওয়েট হলো পার্সেন্টেজ বেসড অন দ্য বোরোয়ার ক্রেডিট রিস্ক বেসড সেট বাই বেসেল থ্রি। সো আমি একটা এক্সাম্পল দিই, ট্রিপল এ যদি হয় কোনো কাস্টমার, তার রিস্ক ওয়েট হলো মাত্র 20%। আমি যদি স্যালারি লোন দেই, আমি যদি এমপ্লয়ীদের লোন দেই, তার মাত্র রিস্ক ওয়েট মাত্র 20%। আর আমি যদি ট্রিপল বি রেটেড কাস্টমারকে লোন দেই, সো আমার এটা রিস্ক ওয়েট হলো 150%। সো আমি রেটিং যত খারাপ কাস্টমার হবে তত আমার রিস্ক ওয়েট বেশি। রিস্ক ওয়েট বেশি হলে আপনি এখানে দেখেন তো, আমি 100 টাকা লোন দিচ্ছি, আমি দুইটা সিনারিও দেখেন। আমি একটা কোম্পানিকে আমি কি করতেছি, 100 টাকা লোন দিচ্ছি, আমার রিস্ক ওয়েট হলো, আমি যেহেতু এই কোম্পানি হলো খারাপ কোম্পানি, রিস্ক ওয়েট হলো 150%। 150%, তার মানে আমার রিস্ক ওয়েটের অ্যাসেট কত হবে, 150 টাকা। বি একটা কোম্পানি, সে ভালো কোম্পানি, সো তাকে আমি 100 টাকা লোন দিলাম, আমার রিস্ক ওয়েট হলো মাত্র 40%, তার মানে রিস্ক ওয়েটের অ্যাসেট হলো 40। ঠিক আছে, তার হলো 150, তার হলো 40। আমরা এই ডেটাগুলো একটু আগের ম্যাথে বসাই। সো আমরা কে রিস্কটাকে কনসিডার করতেছি, বাকি দুটো আমি বাদ রাখলাম। সো এই কোম্পানির জন্য আমার ক্যাপিটাল এডুকেশন রেশিও কত, আমার এই কোম্পানির ধরেন এলিজিবল ক্যাপিটাল 10 টাকা, আর আমার রিস্ক ওয়েট হলো 150 টাকা। রিস্ক ওয়েটেড অ্যাসেট 150 টাকা, এই যে নিচে রিস্ক ওয়েটেড অ্যাসেট 150 টাকা। তাহলে কত হবে আমার, শূন্য শূন্য কাটা, 1/15%, 15 হলে একটু ক্যালকুলেট করে বলেন তো, 7.5। 1/15 হলে কত হয়, একটু দ্রুত বলি, কারোর সামনে ক্যালকুলেটর নাই। 0.67 0.67 পার্সেন্টেজ যদি হয় 6.7%, রাইট? 6.7%। জি। এবার বি কোম্পানির ক্ষেত্রে আসি, তার মানে কি দাঁড়াইলো, আমার এ কোম্পানির ক্ষেত্রে আমার ক্যাপিটাল রেশিও কত, 6.7%। বি কোম্পানির ক্ষেত্রে আসি, তারও 10 টাকা আমার পেড আপ ক্যাপিটাল, তার হলো 40 টাকা হইলো আমার রিস্ক ওয়েটেড অ্যাসেট। সো 40 আমার 0.0 কাটা 1/2 হইলো 25%, রাইট? সো তার কিন্তু আমার ক্যাপিটাল রেশিও 25%, থাকা দরকার 12.5%, তার কিন্তু 25% আছে। সো তারও 10 টাকা ক্যাপিটাল, এই কোম্পানিরও 10 টাকা ক্যাপিটাল, বাট তার রিস্ক ওয়েটেড অ্যাসেট সরি ক্যাপিটাল রেশিও বেশি কেন, কারণ সে ভালো কাস্টমারকে লোন দিচ্ছে। কারো কনফিউশন? আবার যদি ভাই একটু বলতেন। কোনটা, আরেকবার বলে। ক্যালকুলেশনটা স্যার আরেকবার একটু রিপিট করো। আচ্ছা আমি বলতেছি কি, আবার একটু রিপিট। হ্যাঁ আমি যেটা বলতেছিলাম, আমি দুইটা সিনারিও নিয়েছি, এ কোম্পানি এবং বি কোম্পানি। ঠিক আছে, আমি একটু পরে চলে যাই। সো এ কোম্পানি আমরা দেখছি রিস্ক ওয়েটেড অ্যাসেটের ফর্মুলা কি, শুধু ক্রেডিট রিস্ক অ্যাসেটের ফর্মুলা, হ্যাঁ ক্রেডিট রিস্ক ওয়েটেড অ্যাসেটের ফর্মুলা কি, এক্সপোজার অ্যামাউন্ট মানে লোনের অ্যামাউন্ট ইনটু রিস্ক ওয়েট। তো রিস্ক ওয়েট কিসের উপর বেস করে, তার রেটিং এর উপর বেস করে। রিস্ক ওয়েট কিসের উপর বেসিস করবে, রেটিং এর উপর, ক্রেডিট রেটিং এর উপর, ক্রেডিট রেটিং এর উপর।
তো এক্সপোজার অ্যামাউন্ট এ কোম্পানির জন্য 100 টাকা, সে লোন দিছে। আমার যেহেতু সে তার রেটিং খারাপ, এই কারণে রিস্ক ওয়েট হলো 150%, তার মানে 150 টাকা হলো রিস্ক ওয়েটেড অ্যাসেট। বি কোম্পানির ক্ষেত্রে আমার সেম লোন 100 টাকা, সেও আমার ভালো কোম্পানি কাস্টমারকে লোন দিছে, ভালো রেটিং কোম্পানি কাস্টমারকে লোন দিছে, তার রিস্ক ওয়েটেড মাত্র 40%। সো তার রিস্ক ওয়েটেড অ্যাসেট কত? 40%, 40। বুঝতে পারছি একটু? এখন আমি এই কোম্পানির ক্ষেত্রে আমি ধরেন আমার ইলিজিবল ক্যাপিটাল 10 টাকা, বি কোম্পানির ক্ষেত্রে 10 টাকা, আর নিচে হলো, উপরে হলো ইলিজিবল ক্যাপিটাল, নিচে হলো আমার ক্রেডিট রিস্ক ওয়েটেড অ্যাসেট। ঠিক আছে, আমি মার্কেট আর অপারেশনটা বাদ দিলাম, আমার যেহেতু আমি আনলাম না। সো নিচে হলো আমার ক্রেডিট রিস্ক ওয়েটেড অ্যাসেট। তো আমি এই কোম্পানির ক্ষেত্রে পাইছিলাম 150 টাকা। সো আমি 10 দিয়ে যদি 150 ভাগ দিই, মাত্র 6.7% পাচ্ছি। আর আমি বি এর ক্ষেত্রে পাইছিলাম কত? 40 টাকা। সো আমি 25% পাচ্ছি। দেখেন, আমার ক্যাপিটাল সেম, আমার লোনের অ্যামাউন্ট সেম, বাট আমি ভালো কাস্টমারকে লোন দেওয়ার কারণে আমার ক্যাপিটালের রিস্ক রেশিও 25% চলে গেছে। এবার কারো সমস্যা? বুঝলে বললেন বুঝছি, না বুঝলে একটু বললেন যে বুঝি নাই। এটা আরেকবার বলা যাবে প্লিজ? আচ্ছা আচ্ছা, আরেকবার বলো তো, ক্লাসটা সামনে আগাইতে পারবো না। আর কোশ্চেন অ্যান্সার সেশনে বলি। হ্যাঁ বুঝছি, তবে জি। একটু মোটামুটি বুঝছি আর কি। একটু নিজে নিজে যখন দেখবো তখন ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, সামনে আসতেছে, সামনে আবার একটা ম্যাথ আসতেছে, ওইখানে ক্লিয়ার করবো। সো মূল কথা হলো, এখন আমার কোশ্চেনটা ওই জায়গায় না, আমার কনসার্নটা হলো সবাই সবগুলা ব্যাংক কি করতেছে? ক্যাপিটাল বাড়ানোর জন্য চেষ্টা করতেছে। ক্যাপিটাল না বাড়ায়ও তো আমি কি করতে পারি? আমার ক্যাপিটাল এডুকেশন রেশিও বাড়াইতে পারি, ভালো কাস্টমারকে লোন দিই। কিন্তু আমাদের দেশটা হলো কেন অদ্ভুত একটা দেশ, বুঝছেন? মালিকদের কোনো কনসার্ন নাই, কোনো রেগুলেশন নাই, কোনো মানে কারো কোনো মানে এগুলা নিয়ে মাথা ব্যথা নাই, ক্রিয়েটিভ কোনো চিন্তা ভাবনা নাই। আমার কি করতে হবে? ক্যাপিটাল বাড়াইতে হবে। আমি খারাপ কাস্টমার লোন দিব, আমি মালিকদের উল্টাপাল্টা লোন দিব। আর ওইদিকে ক্যাপিটাল বাড়ানোর জন্য আমি কি করতেছি? সাবঅর্ডিনেট বন্ড ইস্যু করতেছি, ওইটা করতেছি। আমার কি হয়ে যাচ্ছে? আমার এদিকে খরচ বাড়তেছে। সো যে পয়েন্টে ছিলাম, ক্যালকুলেশন অফ রিস্ক ওয়েটেড অ্যাসেট, আমি ক্যালকুলেট করব মাল্টিপ্লাই লোন অ্যামাউন্ট বাই দ্য রিস্ক ওয়েট। সো আমার পার্সোনাল লোন যদি আমার 1000 টাকা ইউনিট হয়, আমি 100% যদি আমার রিস্ক ওয়েট হয়, সো আমার আমার এক্সপোজার রিস্ক ওয়েটেড অ্যাসেট হবে 1000 টাকা। আর গভর্নমেন্ট বন্ডে যদি আমি ইনভেস্ট করি, এটা আমার রিস্ক ওয়েট হলো 0। রিস্ক ওয়েট 0 হওয়াতে আমার এই 1000 টাকা লোন হওয়াতেও গভর্নমেন্ট বন্ডে আমার রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও হলো মাত্র 0 হয়ে গেছে। ঠিক আছে, আমার বেসেল 3 শুধু ক্যাপিটাল নিয়ে কনসার্ন না, সে লিকুইডিটি নিয়েও কনসার্ন। সে এলসিআর এর কথা বলছে, এনএসএফআর এর কথা বলছে। এলসিআর বলছে যে 100% বেশি থাকা লাগবে, 100 অথবা 100% বেশি থাকা লাগবে। তো লিকুইডিটি কভারেজ রেশিওর ফর্মুলাটা কি বা মূল কথা কি? লিকুইডিটি কভারেজ রেশিও হলো এনশিওরড ব্যাংকস মেইনটেনিং হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেট ফর শর্ট টার্ম নিড। আমার শর্ট টার্ম নিড গুলো ফুলফিল করার জন্য আমি কি করতেছি? আমি এনশিওর ব্যাংক মেইনটেন হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেট মেইনটেন করতেছি। ঠিক আছে, আমার সো এখানে আমি ডিউরেশন নিচ্ছি, টাইম নিচ্ছি 30 ক্যালেন্ডার ডে। ফাংশনটা কি, ফর্মুলাটা কি? আমি সরাসরি ফর্মুলাতে চলে যাচ্ছি। লিকুইডিটি কভারেজ রেশিওর মূল কথা হলো স্টক অফ হাই কোয়ালিটি লিকুইড অ্যাসেট, উপরে হলো আমার অ্যাসেট, নিচে হলো আমার টোটাল নেট ক্যাশ আউটফ্লো ওভার 30 ডেজ, নিচে হলো আমার লাইবিলিটি। সো এটা আমার 100-র বেশি হলে ভালো, 100 অথবা 100-র বেশি হলে ভালো। সো আমি যদি একটু প্র্যাকটিক্যালি চিন্তা করি, 100 অথবা 100-র বেশি হলে ভালো কি? আমার অ্যাসেট বেশি হবে লাইবিলিটির চেয়ে, তার মানে আমার কেউ যদি আমার কাছে এসে টাকা চায়, আমি তাকে ফেরত দিতে পারবো। এনএসএফআর বলছে নেট স্টেবল ফান্ডিং রেশিও, এটা পারপাসটা কি? ট্যাকল লিকুইডিটি মিসম্যাচ ওভার লং টার্ম। আমার লিকুইডিটি কভারেজ রেশিওটা ছিল শর্ট টাইম মাত্র 30 দিনের, এটা কিন্তু আমার ছিল 30 দিনের ক্যালকুলেশন করতেছি আমি, আর এটা হলো লং টাইমের জন্য। ঠিক আছে, কনসিডার দ্য এন্টার ব্যালেন্স শিট ফাংশন কি এনকারেজ ব্যাংক টু ফান্ড দেয়ার অ্যাক্টিভিটি উইথ স্টেবল সোর্স। সো নেট স্টেবল ফান্ডিং রেশিওর ফর্মুলা কি? এটা আমার 100 অথবা 100 বেশি হওয়া লাগবে, অ্যাভেলেবল অ্যামাউন্ট অফ স্টেবল ফান্ড ডিভাইডেড বাই রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ স্টেবল। সো আপনার যদি ম্যাথ আসে, এটা আমার ফর্মুলাতে দেওয়া থাকবে, অ্যাভেলেবল অফ অ্যামাউন্ট অফ স্টেবল ফান্ডের অ্যামাউন্ট দেওয়া থাকবে, রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ স্টেবল ফান্ডের অ্যামাউন্ট দেওয়া থাকবে। রেজিস্ট্রেশন অন লোন এন্ড অ্যাডভান্স, আমার ব্যাংকে কোন কোন ক্ষেত্রে রেজিস্ট্রেশন আছে লোন এন্ড অ্যাডভান্স দেওয়ার ক্ষেত্রে? এগেনস্ট দ্য ওন শেয়ার, আমি আমার শেয়ারের এগেনস্টে আমি লোন নিতে পারি না। কোনো মালিক ধরেন আমার 5% শেয়ারের মালিক, সে বলো যে আমার শেয়ারগুলো বন্ধক রেখে তুমি আমাকে লোন দাও, না আমি এটা পারবো না, আমার শেয়ার আমি বন্ধক রেখে আমি লোন দিব না। ঠিক আছে, আমি অন্য কোনো, আপনার কাছে ধরেন 100টা শেয়ার আছে জিপির, জিপির 100টা শেয়ার আছে, আপনি এই জিপির 100টা শেয়ার আপনি ব্যাংকে বন্ধক রেখে আপনি লোন নিতে পারবেন, লিয়েন রেখে লোন নিতে পারবেন। বাট আপনার কাছে ধরেন আমার এবি ব্যাংকের শেয়ার আছে 100টা, আমার কাছে এবি ব্যাংকের শেয়ার আছে 100টা, আমি এই 100টাকে শেয়ার দিয়ে এবি ব্যাংকের কাছ থেকে আমি লোন নিতে পারবো না। আনসিকিউরড লোন, আমার প্রহিবিটেড ফ্রম গ্র্যান্টিং আনসিকিউরড লোন টু ডিরেক্টর অথবা তার ফ্যামিলি মেম্বারের, আমি আনসিকিউরড লোন দিতে পারবো না।
কোলাটারালের বাইরে, কোলাটারাল ছাড়া আমি লোন দিতে পারবো না। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, লোন টু ইন্ডিভিজুয়াল অর ফার্ম হোয়ার দ্য ডিরেক্টর হ্যাজ ইন্টারেস্ট, ডিরেক্টর যদি কোনো ইন্টারেস্ট থাকে কোনো কোম্পানিতে তাহলে আমি লোন দিতে পারবো না। তারপরে এত রেস্ট্রিকশনের পরে কিন্তু বাংলাদেশ থেকে সব টাকা সরাই ফেলছে ডিরেক্টররা, রাইট? কিভাবে পারছে? এটা আসলে অবাক করার জিনিস। আমরা চলে যাচ্ছি ডিফারেন্ট একটা পড়াই, সিআরআর এবং এসএলআর এর ভিতর ডিফারেন্স কি। সো আমরা জানি সিআরআর মানে ক্যাশ রিজার্ভ রেশিও, এসএলআর হলো আমার কি স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও। সো আমার সিআরআর আমরা জানি বাংলাদেশে হলো 5%, 4%, সরি সিআরআর 4%, আর আমার এসএলআর হলো আমার 13%। সো 13, 4 আর 13 টোটাল হলো 17% আমার সিআরআর এসএলআর। আর ইসলামী ব্যাংকগুলোর জন্য কত? আমার সিআরআর 4% সেম, বাট এসএলআর হলো 5.5%, 5.5%। 5 আর 4 এ কত হয় আমার? আমার এখানে আমার 9.5% আমার ইসলামী ব্যাংকগুলোর জন্য। তো আপনার এখানে মনে কোশ্চেন রাখতে পারে ইসলামী ব্যাংকগুলোর জন্য আমার এসএলআর কম কেন? কারণ ইসলামী ব্যাংকগুলো যদি ইন্টারেস্ট বিয়ারিং ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করতে পারে না, এই কারণে তাদের কি কি সুযোগ দেওয়া হয়েছে যে তোমার এসএলআর বেশি রাখা লাগবে না। তো এখন আপনি বলতে পারেন যে আমাদের বিজিআইবিবি তো আছে, গভর্নমেন্টের বন্ড তো আছে। সো গভর্নমেন্টের বন্ড আসলে ওইটাতে রিটার্ন খুবই কম, সো এই কারণে আমার ইসলামী ব্যাংকগুলোকে সুযোগ দেওয়া হয়েছে কম আমার সিআরআর এসএলআর রাখলেও হবে। বাট একটা গ্রুপে এই সুবিধাটা নিচ্ছে, একটা গ্রুপ সবগুলো সরিয়ে ব্যাংক নিয়ে নিছে। কেন নিছে? তার সিআরআর এসএলআর রাখা লাগে কম, দুইটা কারণে নিছে। একটা হলো তার সিআরআর, তিনটা কারণে নিছে। একটা হলো সিআরআর, আপনার মনে কোশ্চেন জায়গা না যে ওই গ্রুপটা কেন ইসলামী ব্যাংকে ফোকাস করছে, কেন কনভেনশনাল ব্যাংকে হাত দেয় নাই? কারণ এক হলো সিআরআর এসএলআর কম রাখা লাগে, সিআরআর তো সেম, এসএলআর কম রাখা লাগে। 2 নম্বর হলো আমার কি এডি রেশিও ভালো, অ্যাডভান্স ডিপোজিট রেশিও আমার বেশি 91, কনভেনশনাল গুলোর জন্য 89। 3 নম্বর হলো কি আমার এখানে আমি এলডি ক্রিয়েট করে আমি রুমগুলো রিপে করতে পারি সফটওয়্যারে অটোমেটিক্যালি। ঠিক আছে, এই আমার আইনের ফাঁকগুলোর কারণে ওই গ্রুপ অফ কোম্পানিগুলো আমার আমার সরিয়ে ব্যাংকগুলোকে ফোকাস করছে। সো ডেফিনেশনটা কি? সিআরআর পার্সেন্টেজ অফ দ্য ব্যাংক টোটাল ডিপোজিট কিপড উইথ দ্য সেন্ট্রাল ব্যাংক। ঠিক আছে, কিসের পার্সেন্টেজ? এটা ডিপোজিটের পার্সেন্টেজ। আর স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও কোনটা? প্রপোর্শন অফ দ্য ব্যাংক অ্যাসেট ইনক্লুডিং ক্যাশ, গভর্নমেন্ট সিকিউরিটিজ, গোল্ড অথবা অ্যাপ্রুভ সিকিউরিটিজে দ্যাট ইট মাস্ট মেনটেন, তাকে যা মেনটেন করা লাগবে। কিসের এগেনস্টে মেনটেন করবো? ডিপোজিটের এগেনস্টে মেনটেন করবো। সো পারপাসটা কি আমার সিআরআর এর? এটা লিকুইডিটি এনশিওর করে থাকে, এটাও স্টেবিলিটি এনশিওর করে থাকে। কম্পোনেন্ট গুলা কি কি আমার এখানে? শুধু ক্যাশ, সিআরআর শুধু ক্যাশ ফর্মে রাখা লাগে, বাট এসএলআর আমি কি ফর্মে রাখতে পারি? আমি ক্যাশ ট্রেজারি বিল ফর্মে রাখতে পারি। এটা ফ্লেক্সিবিলিটি কি? ডাজ নট আর্ন ইন্টারেস্ট, আমি ক্যাশ রাখলে আমার ইন্টারেস্ট আর্ন হয় না, বাট এটা জেনারেট ইন্টারেস্ট। তো এই ছিল ডিফারেন্স। ভ্যাকেন্সি ইন ডিরেক্টর অফিস ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট অনুযায়ী আমার ডিরেক্টরের অফিস ভ্যাকেন্সি কেন করানো হতে পারে? আমার ডিরেক্টরের অফিস অথবা ডিরেক্টর ভ্যাকেন্সি কেন হইতে পারে? কোন কোন রিজন হতে পারে ব্যাংকের ক্ষেত্রে? সো রেজিগনেশন দিলে, কেউ যদি ভলান্টারি রিজাইন দেয় তাহলে ভ্যাকেন্সি ক্রিয়েট হবে। ডিসকোয়ালিফাইড হইলে, কেউ যদি আনসাউন্ড মাইন্ড হয়ে যায়, ক্রিমিনাল কনভিকশন হয়, শেয়ার হোল্ডিং ইস্যু যদি থাকে, 2%-এর নিচে যদি নেমে যায়, তখন সে ডিসকোয়ালিফাইড হবে। প্রলংড অ্যাবসেন্স যদি থাকে, বোর্ড মিটিংয়ে যদি লম্বা সময় ধরে অ্যাবসেন্স থাকে, তাহলে আমার ইয়ে হবে, ভ্যাকেন্সি হবে। রিমুভাল, শেয়ার হোল্ডার রেজলিউশনের মাধ্যমে যদি রিমুভ করে দেয়। আর হলো ডেথ, কেউ যদি মারা যায়। এই রিজনগুলোর বাইরে কোনো রিজন নাই আমার ডিরেক্টরশিপ ভ্যাকেন্সি হওয়ার। ব্যাংকারপ্সি যদি হয়ে যায়, লিগেল ইনক্যাপাসিটি যদি হয়ে যায়, সে শেয়ার হোল্ডিং সেশন যদি হয়ে যায়, ফেল টু মেনটেন মিনিমাম শেয়ার কোটা যদি মেনটেন করতে ফেল করে, স্ট্যাটুটরি রিজন যদি থাকে, বেসড অন দ্য ব্যাংকিং অ্যাক্ট অনুযায়ী যদি অন্য কোনো রিজন থাকে। সেন্ট্রাল ব্যাংক অ্যাজ দ্য ব্যাংকার্স ব্যাংক, তারা ব্যাংকার্স ব্যাংকের কিভাবে হিসেবে পালন করে থাকে? ফাইন্যান্সিয়াল সার্ভিস দিয়ে থাকে ব্যাংকগুলোকে, তারা কন্ট্রোল এবং সুপারভাইজ করে থাকে, মেনটেন এডুকেট লিকুইডিটি, সিআরআর এসএলআর মেনটেন করতে বাধ্য করে প্রাইভেট ব্যাংকগুলোকে। এই কারণে তাদেরকে কি বলা হয়? সরি মানে লিকুইডিটি সাপোর্ট দিয়ে থাকে। আমার 6টা ব্যাংকে দিছিল, রাইট? 22,000 কোটি টাকা ছাপাই দিছিল। তো এই কারণে ওদেরকে ব্যাংকার্স ব্যাংক বলা হয়। সো আমার ব্যাংকার টু দ্য গভর্নমেন্ট কেন বলা হয়? গভর্নমেন্টের ব্যাংক কেন বলা হয়? কারণ আমার ফাইন্যান্সিয়াল সার্ভিস টু দ্য গভর্নমেন্ট, সে কি করে থাকে? ফাইন্যান্সিয়াল সার্ভিস দিয়ে থাকে গভর্নমেন্টকে। গভর্নমেন্ট অ্যাকাউন্ট সে পেমেন্ট মেনটেন করে থাকে, সে ডিপোজিট নেয়, পেমেন্ট দেয়। আপনি যত ট্যাক্স দিচ্ছেন ওদের, আমার আমার বাংলাদেশ ব্যাংকে কিন্তু ওই ট্যাক্স গুলোর হিসাব থাকে। ঠিক আছে, সোনালী ব্যাংকের থ্রুতে বাংলাদেশ ব্যাংকের হিসাব রাখে এবং পেমেন্ট করে থাকে বিভিন্ন জন। পদ্মা ব্রিজ বানাইছি, পদ্মা ব্রিজের পেমেন্ট তো আমার কোথাও থেকে যাবে। সো বাংলাদেশ ব্যাংকে এই পেমেন্ট গুলো করে থাকে। বেসিক্যালি সোনালী ব্যাংকের থ্রুতে পেমেন্ট গুলো হয়। বাংলাদেশ ব্যাংক তো চেক ইস্যু করতে পারে না, সোনালী ব্যাংকের থ্রুতে পেমেন্ট গুলো হয়। মেনটেন দ্য ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অফ দ্য কান্ট্রি, সো আমার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অফ দ্য কান্ট্রি মেনটেন করে থাকে বাংলাদেশ ব্যাংক।
গভর্নমেন্টের হয়ে। কারো কনফিউশন? আমরা একটা ডিফারেন্ট পরে চলে যাচ্ছি। আমার ইস্যু প্রিন্সিপাল অফ ইস্যু নোট। নোট ইস্যুর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কি কি প্রিন্সিপাল ফলো করে থাকে? সে সিকিউরিটি প্রিন্সিপাল ফলো করে থাকে। আমি যাতে এই নোটটা কাউন্টারফিট না হয়, কাউন্টারফিট মানে নকল না হয়, নকল যাতে না হয় এই কারণে আমি কি করি, সিকিউরিটি মেজার নিয়ে থাকি। সিকিউরিটি মেজার গুলা কি কি? আমার 7-8টা সিকিউরিটি মেজার আছে। আমার কি হয়, আমি যদি এমনি আড়াআড়ি ভাবে নোটটা ধরি তাহলে কালার হয়। সো আমি পরবর্তী স্লাইডে এগুলো পড়বো, সিকিউরিটি মেজার গুলা কি কি। আমার এখানে আমি একটা সুতা ইউজ করে থাকি, ঠিক আছে। সো আমি সিকিউরিটি মেজার নিয়ে থাকি যাতে এটা নকল করতে না পারে যে কেউ। 2 নম্বর হলো কোয়ালিটি। সো এটা ডিউরেবল হওয়া লাগবে। নোট দেখবেন আপনি পানিতে ভিজলেও নষ্ট হয় না, আপনি পকেটে অনেকদিন রাখলেও নষ্ট হয় না। সো এটা ডিউরেবিলিটি থাকা লাগবে। কোয়ালিটি, পেপারের কোয়ালিটি ভালো দেওয়া লাগবে। অ্যাভেলেবিলিটি, সো ডিমান্ড অফ দ্য মার্কেট, আমি মার্কেটের ডিমান্ডের উপর বেস করে আমার অ্যাভেলেবিলিটি দেওয়া লাগবে। আপনি মাঝে মাঝে দেখবেন 10 টাকা নোটে শর্ট পড়ে যায়, 5 টাকা নোট তো এখন নাই বললেই চলে মার্কেটে। সো এরকম থাকলে হবে না, গভর্নমেন্টকে এনশিওর করতে হবে, বাংলাদেশ ব্যাংকে এনশিওর করতে হবে যে অ্যাভেলেবেল টাকা থাকবে মার্কেটে। ডিজাইনে কি আমার কি করতে হবে, আমার হেরিটেজ থাকা লাগবে, কালচার থাকা লাগবে, আইডেন্টিটি থাকা লাগবে। সো আমি যে ডিজাইনটা করবো টাকার জন্য, এই ডিজাইনটা আমার কি থাকবে, আমার ঐতিহ্যের একটা প্রতিফলন থাকা লাগবে। সো এই কারণে কিন্তু আমরা 7 গম্বুজ মসজিদ দিচ্ছি আমার টাকার ইয়াতে, আমার দোয়েলের ছবি দিচ্ছি, ঠিক আছে, আমরা সংসদ ভবনের ছবি দিচ্ছি। কমপ্লায়েন্স, আমি কি করব, পাবলিক ট্রাস্ট ইন দ্য কারেন্সি, আমার মানুষ যাতে এটার প্রতি ট্রাস্ট থাকে, আমি ইচ্ছা মতো টাকা ছাপাবো না, আমি রুলস রেগুলেশন মেনে টাকা ছাপাবো। সো রুলস রেগুলেশন কি, টাকা ছাপানোর একটা সময় ছিল আমার গোল্ড স্ট্যান্ডার্ড, একটা সময় গোল্ড স্ট্যান্ডার্ড ছিল। সো আমার গোল্ড স্ট্যান্ডার্ড ছিল, এখন হলো গভর্নমেন্ট ট্যাক্স দেয়, আমার গভর্নমেন্ট সিকিউরিটি দেয়, গভর্নমেন্টের সিকিউরিটির এগেনস্টে সে টাকা ছাপায়। ইজ সেন্ট্রাল ব্যাংক এক্সক্লুসিভ রাইট টু ইস্যু নোট জাস্টিফাই, আমার সেন্ট্রাল ব্যাংকের এক্সক্লুসিভ রাইট থাকা কি ঠিক আছে নোট ছাপানোর জন্য, ইস্যু নোট? হ্যাঁ, সে মানিটারি স্টেবিলিটিতে কাজ করে থাকে, এই কারণে তার রাইট আছে। এটা এটা তারই রাইট। কন্ট্রোল দা মানি সাপ্লাই, সে কন্ট্রোল করে থাকে, আমার গ্যারান্টি অফ ভ্যালুর গ্যারান্টি দিয়ে থাকে, ঠিক আছে, এই কারণে সেই সোল অথরিটি। মেইন ইনস্ট্রুমেন্ট অফ মানিটারি পলিসি অফ সেন্ট্রাল ব্যাংক, সেন্ট্রাল ব্যাংকের মানিটারি পলিসির ইনস্ট্রুমেন্ট গুলা কি কি? সো এটা খুবই কনসেপচুয়াল পড়া, আমরা এই মডিউলের পর একটা বিরতিতে যাব। সো আমার মেইন ইনস্ট্রুমেন্ট কি, মানিটারি পলিসি মেইন ইনস্ট্রুমেন্ট গুলা কি কি? একটা হলো ওপেন মার্কেট অপারেশন। সো আমি এটা দিয়ে বুঝি নাই, কিচ্ছু বুঝি নাই, ওপেন মার্কেট অপারেশন মানে কি আমি বুঝি নাই, আমি একটু বুঝাচ্ছি। মার্কেটে যে গভর্নমেন্ট বাইং এবং সেলিং অফ গভর্নমেন্ট সিকিউরিটিজ, গভর্নমেন্ট যখন বাইং এবং বাই করে অথবা সেল করে গভর্নমেন্ট সিকিউরিটিজ, তো এখানে কথা হলো গভর্নমেন্ট সিকিউরিটিজ কোনগুলো, ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড হলো গভর্নমেন্ট সিকিউরিটি। কি ঘটনা ঘটে বলেন তো মানি সাপ্লাই? মানিটারি পলিসিতে মূল কথা হলো মানি সাপ্লাই সে কন্ট্রোল করে থাকে, রাইট? মানি সাপ্লাই কন্ট্রোল করে থাকে, মানি সাপ্লাই সে কন্ট্রোল করে থাকে। সো মানি সাপ্লাই কন্ট্রোল করার ক্ষেত্রে ট্রেজারি বিল বন্ডের বাই সেলে কি ইম্প্যাক্ট পড়ে, বাই সেলের কি ইম্প্যাক্ট? যখন ট্রেজারি বিল বন্ড বাই করে মার্কেট থেকে, গভর্নমেন্ট বাই করলে কি দিয়ে বাই করে, টাকা দিয়ে বাই করে, মার্কেটে টাকা বেড়ে যায়, রাইট? যখন গভর্নমেন্ট ট্রেজারি বিল বন্ড সেল করে, আমরা সেলটাই জানি সবসময়, সেল করলে কি হয়, মার্কেট থেকে টাকা চলে যায়, রাইট? টাকা হলো কমে যায় মার্কেট, মানি সাপ্লাই কমে যায়। কারো সমস্যা এটা? একটু সাউন্ড দিন। জি স্যার, ওকে। না ভাই, ঠিক আছে, বুঝতে পারছি। সো ঠিক আছে, সাউন্ড শব্দ মিউট করা। সো না মেসেজ দিলে হবে। সো রিজার্ভ রিকোয়ারমেন্ট কি, আমার মিনিমাম রিজার্ভ রিকোয়ারমেন্ট হলো মাস্ট হোল্ড দ্য এগেইনস্ট দ্য ডিপোজিট। আমি 100 টাকা ডিপোজিট পাইলে আমি সিআরআর আর এসএলআর যে রাখতেছি, সো এসএলআর এটা আমার মিনিমাম রিজার্ভ রিকোয়ারমেন্ট। সো এটা বাড়ায় কমায়ও আমার কি করতে পারে, আমার মানি সাপ্লাই কন্ট্রোল করতে পারে। সো কিভাবে করে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। সিআরআর আজকে 4%, এসএলআর আজকে আমার 13%, ঠিক আছে। তো আমি সিআরআর থেকে যদি 5% নিয়ে যাই 4% থেকে, মানে কি হবে, মানেটা হবে মার্কেটে আমি 100 টাকা ডিপোজিট রাখলে আমি এখন 4 টাকা আমি ক্যাশ ফর্মে রাখা লাগতো, আর আমি যদি 5% নিয়ে যাই তাহলে 5 টাকা রাখা লাগবে। 5 টাকা যদি আমি বাংলাদেশ ব্যাংকের কাছে ক্যাশ ফর্মে রাখি, তার মানে মার্কেটে কি হবে, টাকাটা কমে যাবে না? তো আমার রিজার্ভ রিকোয়ারমেন্ট যদি আমি বাড়াই, মানি সাপ্লাই কি হবে, কমে যাবে। ডিসকাউন্ট রেট, হলো আমি যে রেটে আমার সেন্ট্রাল ব্যাংক থেকে ব্যাংকগুলো বড় করে থাকে, ট্রেজারি বিল বন্ড ডিসকাউন্ট করে থাকে, এই রেটটা যদি বাড়ায়, রেট যদি বাড়ে, পার্সেন্টেজ যদি বাড়ে, ব্যাংকগুলো বেশি বড় করবে না, বোরিং কমাই দিবে, বোরিং কমালে মানি সাপ্লাই কমে যাবে। উল্টাটা হবে পার্সেন্টেজ যদি কমায়,
আমি কিন্তু একিউকে বোঝাচ্ছি, তো না বোঝার কোনো কারণ নাই। ক্রেডিট সেলিং, আমি যদি বলে দিই যে আমি কর্পোরেটে তুমি তোমার পোর্টফোলিওর 30% লোন কর্পোরেটে দিতে পারবে না, এটা কিন্তু অলরেডি করছে বাংলাদেশ ব্যাংক, কিন্তু সেলিং দিয়ে দিচ্ছে, ঠিক আছে, যে তোমার তোমার পোর্টফোলিওর তুমি 30%-এর বেশি কর্পোরেটে। হ্যাঁ, ভাই বলছেন আমি মানিটারি পলিসিতে পড়ছেন, হ্যাঁ আমরা এমএফএস এগুলো পড়ে আসছি। তাহলে ক্রেডিট সেলিং এর মাধ্যমে আমি কি করতে পারি, মানি সাপ্লাই কন্ট্রোল করতে পারি। মোরাল সুয়েশন, আমি আমি মোরালি পারসুয়েট করতে পারি, গাইডলাইন দিতে পারি যে তুমি এগ্রিতে কি করবা, এগ্রিতে 5% লোন দেওয়াই লাগবে, ঠিক আছে, বা আমি তাকে চিঠি দিয়ে লেটার দিয়ে বলতে পারি তুমি এটা করো ওইটা করো। তো এভাবে আমি কি করতে মানি সাপ্লাই কন্ট্রোল করে থাকি। স্যার ওই ব্যাংক রেট আর ডিসকাউন্ট রেটের মধ্যে কি কোনো পার্থক্য আছে? আচ্ছা, ব্যাংক রেট হইলো এই যে গভর্নমেন্ট টাকা ছাপায় লোন দিচ্ছে না ব্যাংকগুলাকে, আমার 22,000 কোটি টাকা ছাপাইছে, এই টাকাটা ব্যাংকে কিভাবে দিছে, ওই 6টা ব্যাংকের লোন আকারে দিছে, এই লোনের রেট হলো ব্যাংক রেট, এই লোনের রেটটা হলো ব্যাংক রেট। আর আমি এই পাশে আমি ডিসকাউন্ট রেটটা বোঝাচ্ছি। ডিসকাউন্ট রেটটা কি, আমার কাছে ট্রেজারি বিল আছে, আমার কাছে ট্রেজারি বিল আছে, বন্ড আছে, আমার এই মুহূর্তে টাকা দরকার। তো আমি ব্যাংকের কাছে গেলাম যে তুমি আমার কাছে এক কাজ করো, আমার কাছে 100 টাকা ট্রেজারি বিল বন্ড আছে, তুমি আমাকে 99 টাকা দাও, ঠিক আছে, 99 টাকা দাও, আমি তোমাকে আমি 100 টাকা ফেরত দিয়ে তোমার কাছ থেকে এগুলো আবার আমি কিনে নিয়ে যাব। সো আমার ব্যাংক ডিসকাউন্ট রেট মানে কি, আমি ডিসকাউন্টে আমি গভর্নমেন্টের কাছে এগুলো সেল করতেছি, ডিসকাউন্টে সেল করতেছি, 100 টাকার জিনিসটা আমি 99 টাকায় সেল করতেছি, তো এটা হলো ডিসকাউন্ট রেট। সহজ কথা, আমি ট্রেজারি বিল বন্ডের এগেনস্টে যখন লোন নিচ্ছি ওইটা হলো আমার ডিসকাউন্ট রেট, আর যখন আমি মানে ব্যাংক রেট কোনটা, যে রেটে আমি ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংক থেকে বড় করতেছি। সেন্ট্রাল ব্যাংক ইন দ্য ল্যান্ডার অফ লাস্ট রিসোর্ট কেন বলা হয়, কোথাও যখন লোন না পাই আমি বাংলাদেশ ব্যাংকের কাছে যাই, এটা হয়েছে কিন্তু বাংলাদেশ ব্যাংকের কাছে গেছে যেগুলো লিকুইডিটি ক্রাইসিসে পড়ছে। তো আমার যখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হবে, তো আমি তখন বাংলাদেশ ব্যাংকের কাছে হবো, এবং স্টেবিলিটি আমার এনশিওর হয় এর মাধ্যমে। তো স্টেবিলিটি এনশিওর করার জন্য কিন্তু বাংলাদেশ ব্যাংক লোন দিছে। আমার গভর্নর সাহেব কিন্তু শুরুতে বলছিল লোন দিব না, বাট পরে দিতে বাধ্য হয়েছে। কেন বাধ্য হয়েছে, আমার সে দেখছে যে ইকোনমিক ইনস্টেবিলিটি দেখা দিবে, সো ইনস্টেবিলিটি সে চায় নাই, এই কারণে সে শেষ পর্যন্ত লোন দিছে, ঠিক আছে। তো আমরা একটা অন্য পরে চলে যাচ্ছি, ডিজিটাল ব্যাংক এবং কনভেনশনাল ব্যাংকের ভিতর ডিফারেন্স কি। ডিজিটাল ব্যাংক হলো আমার ভার্চুয়ালি আমার ব্যবসাটা রান করে থাকে, আর এটা হলো ফিজিক্যাল ব্রাঞ্চ থাকে। সার্ভিস অ্যাসেস, এটা অনলাইনের বেসিসে নেওয়া লাগে, এটা হলো আমি কি করি, আমি অনলাইন এবং অফলাইন দুই বেসিসে নিতে পারি। ইনফ্রাস্ট্রাকচার, এটা টেকনোলজির উপর বেস করে আমি এস্টাবলিশ করতেছি, এটা হলো আমার কম্বিনেশন, আমি টেকনোলজি ইউজ করতেছি, ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ইউজ করতেছি। কাস্টমার ইন্টারাকশন, এখানে আমার ডিজিটালি আমি কাস্টমারের সাথে ইন্টারেক্ট করে থাকি, যেমন বিকাশের সাথে বিকাশ, আর এটা হলো ফেস টু ফেস ইন্টারেক্ট করে থাকি। কস্ট স্ট্রাকচার, এখানে কস্ট কম, এখানে কস্ট বেশি। কমার্শিয়াল ব্যাংক এবং নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ভিতর ডিফারেন্স কি, আমার কমার্শিয়াল ব্যাংক কি করতে পারে, ডিপোজিট নিতে পারে, লোন দিতে পারে, ঠিক আছে, পেমেন্ট সার্ভিস দিতে পারে। বাট আমার নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন লিজিং কোম্পানিগুলো আইআইডিএফসি অথবা আইডিএলসি ওরা কি করতে পারে না, প্রোভাইড ফাইন্যান্সিয়াল সার্ভিস লাইক লেন্ডিং, লিজিং, ভেঞ্চার ক্যাপিটাল সার্ভিস দিয়ে থাকে, ঠিক আছে। ডিপোজিট ফেসিলিটি, ক্যান অ্যাকসেপ্ট ডিপোজিট ফ্রম দ্য পাবলিক, সে আমার কমার্শিয়াল ব্যাংক ডিপোজিট নিতে পারে, বাট ক্যান নট অ্যাকসেপ্ট ডিপোজিট ফ্রম দ্য পাবলিক, এটা ভুল কথা অবশ্য, আমার ডিপোজিট দুইজনেই নিতে পারে, সে সিডি অ্যাকাউন্ট ফর্মে নিতে পারে, এফডিআর ফর্মেও নিতে পারে, আর সে শুধু এফডিআর ফর্মে নিতে পারে। স্যার ওই ভেঞ্চার ক্যাপিটাল টিকে আসে স্যার, এটা একটু বলেন তো স্যার। ভেঞ্চার ক্যাপিটালটা হলো আমার নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন স্টার্ট আপ গুলোকে লোন দিতে পারে। সো ভেঞ্চার ক্যাপিটাল লোনটা হলো আমি যখন কোনো স্টার্ট আপের আমি ওন করব, শেয়ার ওন করব, মালিকানা ওন করব, ঠিক আছে, শেয়ার যখন ওন করব, ওটা হলো আমার এটা শেয়ার ওন করা শুধু নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো পারে, ব্যাংক পারে না। এখানে স্যার আনসারটা কি হবে, ক্যানট অ্যাকসেপ্ট ডিপোজিট? আচ্ছা, এখানে ভুল আছে, আমার এখানে হবে ক্যান অ্যাকসেপ্ট ডিপোজিট এনি ফর্ম, এনি ফর্ম, এনি ফর্ম, আর ক্যান অ্যাকসেপ্ট নট হবে না, ঠিক আছে, ক্যান অ্যাকসেপ্ট ডিপোজিট ইন এফডিআর ফর্ম। রেগুলেটরি অথরিটি দুইজনেই বাংলাদেশ ব্যাংক রেগুলেটরি অথরিটি, ঠিক আছে।
আর নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন না, এটা ভুল কথা, লিস্টেড হলে এক্সচেঞ্জ কমিশনের ইস্যু আসে। টার্গেট মার্কেট হলো কি সার্ভ জেনারেল পাবলিক এবং বিজনেস, এখানে ফোকাস মেনলি অন স্পেসিফিক ফাইন্যান্সিয়াল সার্ভিস। স্কোপ অফ অপারেশন এখানে তো এই ছিল আমাদের এই ডিফারেন্স গুলা। সো স্কোপ অফ অপারেশন সে ওয়াইড রেঞ্জ অফ সার্ভিস দিয়ে থাকে, আর এটা হলো আমার স্পেসিফিক কিছু সার্ভিস দিয়ে থাকে, ঠিক আছে। স্যার নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের রেগুলেটরি অথরিটির নামটা কি হবে স্যার? বাংলাদেশ ব্যাংকিং, বাংলাদেশ ব্যাংক। তাহলে তো এটা ডিফারেন্স হচ্ছে না, সেম কম্পেয়ার হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে একটা ভুল আছে আসলে, আমি বইয়ে পরবর্তীতে ঠিক করে দিব, এটা ভুল আছে। ওকে স্যার, থ্যাংক ইউ। জেনারেল লিমিটেশন অফ ক্রেডিট, ক্রেডিটের জেনারেল লিমিটেশন কি, ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট অনুযায়ী ক্রেডিটের লিমিটেশন গুলো কি কি? নো লোন এগেন্স্ট ওন শেয়ার, আমি ওন শেয়ার এটা অবশ্য পড়ে আসছি অলরেডি, আমি ওন শেয়ারের এগেন্স্টে দিব না, আমার শেয়ার এগেন্স্টে লোন দিব না, ঠিক আছে। আনসিকিউরড লোন দিব না মালিকদেরকে, কনফ্লিক্ট ইন্টারেস্ট লেন্ডিং দিব না, আমি আমার মালিকের রিলেটেড কোনো কোম্পানিকে লোন দিব না, সিঙ্গেল বোর্ডের এক্সপেন্স লিমিট আমি এক্সিড করব না, রেগুলেটরি অ্যাপ্রুভাল ছাড়া আমি লোন দিব না, আমার লিমিট যখন এক্সিড হয়ে যাবে আর কি। এখন আমরা কেস স্টাডিতে যাচ্ছি, তারপর একটা বিরতিতে যাব। স্যার ওই নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের ব্যাপারে স্যার ওই যেমন ইন্স্যুরেন্স কোম্পানি, হ্যাঁ, এটা একটা পয়েন্ট ভালো বলছেন। নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ভিতরে সবগুলো আসতেছে, লিজিং কোম্পানি আসতেছে, ইন্স্যুরেন্স কোম্পানি আসতেছে, মার্চেন্ট ব্যাংক আসতেছে। যেমন ইন্স্যুরেন্স কোম্পানির ইয়ে করে রেগুলার অটোথ্রি হচ্ছে ইন্স্যুরেন্স রেগুলেটরি অথরিটি, রেগুলেটরি অথরিটি, রেগুলেটরি অথরিটি, এটা হ্যাঁ ওইভাবে বাংলাদেশ বলতে ব্যাংক। পারেন। লিজিং কোম্পানি জি হলে বাংলাদেশ ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি হলে ইডরা, এভাবে বলতে পারেন। রাইট পয়েন্ট, পয়েন্টটা রাইট। আচ্ছা, একটা আমরা কেস স্টাডিতে চলে যাচ্ছি, ঠিক আছে। তো আমরা অনেক ভয় পাই কেস রে, আসলে কেস এত কঠিন কিছু না। তো এখানে আমাকে বলছো না, এটা হলো আমার থট প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোশ্চেন, এটা হলো আমার প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোশ্চেন, ঠিক আছে। সেকশন 77 এর কতে বলা আছে যে ব্যাংকিং কোম্পানি অ্যামেন্ডমেন্ট হয়েছে 2023 সালে, যে অ্যামেন্ডমেন্টটা আসছে ওইখানে বলা আছে যে আমার হ্যাজ এন্ট্রাস্টেড বাংলাদেশ ব্যাংক উইথ লিগ্যাল পাওয়ার টু টেক আর্লি অ্যাকশন, আর্লি অ্যাকশন পাওয়ার দেওয়া হয়েছে, যেটাকে আমি প্রম্পট কারেক্টিভ অ্যাকশন বলতেছি। So, আমার 2023 সালে যে আমার অ্যামেন্ডমেন্টটা আসছে ওইখানে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংক কি করতে পারে, আমার প্রম্পট কারেক্টিভ অ্যাকশন নিতে পারে, পিসিএ নিতে পারে, ঠিক আছে। ফর প্রপার ম্যানেজমেন্ট উইক ব্যাংক গুলোকে ম্যানেজ করার জন্য সাম রেজলিউশন মেজার লাইক মার্জার, আমার উইক ব্যাংক গুলো জন্য মার্জার রিস্ট্রাকচারিং, এগুলা বাংলাদেশ ব্যাংকের অথরিটি আছে, এটা কিন্তু গত গভর্নমেন্টই দিয়ে গেছে এই অথরিটি 2023 সালে, ঠিক আছে। So, do you consider this amendment and measure to be taken by Bangladesh Bank or contribute to the bringing more discipline and good governance in the banking sector? আপনি কি মনে করেন এই যে 77 এর কত যে চেঞ্জটা আনছে, যে আমার আমার কি চেঞ্জ ছিল, যে বাংলাদেশ ব্যাংক কি পাওয়ার দেওয়া হয়েছে, বাংলাদেশ ব্যাংকে কি পাওয়ার দেওয়া হয়েছে, সে প্রম্পট কারেক্টিভ অ্যাকশন নিতে পারে, কোনো ব্যাংক যদি বিপদে থাকে, যদি খারাপ চলে, সে তাহলে আগে ভাগে কোনো ব্যবস্থা করতে পারে। ব্যবস্থাটা কিরকম হবে, মার্জার রিকোজিশন হবে অথবা রিকনস্ট্রাকশন হবে। এটাকে আপনি ভালো মনে করেন ডিসিপ্লিনের জন্য? অ্যান্সার হলো ইয়েস, অবশ্যই ভালো করে। বাংলাদেশ ব্যাংক এম্পাওয়ারিং দ্য প্রম্পট কারেক্টিভ অ্যাকশন এবং রিজলিউশন টুল উইল বি স্ট্রেংথেন ডিসিপ্লিন এবং গভর্নেন্স ইন দ্য ব্যাংকিং সেক্টর, এটা ব্যাংকিং সেক্টর গভর্নেন্সের জন্য ভালো। এই কারণে কিন্তু গভর্নর সাহেব বলতেছে আমি ব্যাংক মার্চ করবো, ব্যাংক মার্চ করবো, ওনার পাওয়ার আছে বলেই বলতেছে। এটা সুবিধাটা কি কি? আর্লি ইন্টারভেনশন, বাংলাদেশ ব্যাংক আর্লি ইন্টারভেন করতে পারে, একবারে শেষ হয়ে না যাওয়ার আগেই আমি ইন্টারভেন করতে পারতেছি। এনহ্যান্স ডিসিপ্লিন, এতে ডিসিপ্লিন বাড়তেছে, আমার ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি বাড়তেছে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এনশিওর হচ্ছে। তো এই ছিল মডিউল এর আমার বাকি আলোচনা। আমরা এখন আচ্ছা একটু একটু আমরা আরেকটু পড়াশোনা করি মডিউল এটা, এইগুলো বড় না। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন রিলেটেড ল পড়বো। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন রিলেটেড ল এর ভিতরে হলো আমার লিমিটেশন অফ এনবিএফআই, ডিপোজিট কালেকশনের ক্ষেত্রে লিমিটেশন কি, আমার রেস্ট্রিকশন, আমার ক্যানট কালেক্ট ডিমান্ড ডিপোজিট, আমি ডিমান্ড ডিপোজিট নিতে পারি না। আমি আইডিএফসি তে ছিলাম তো লিজিং কোম্পানিতে, সো আমার আইডিএফসি কি একটা লিজিং কোম্পানি, সে কিন্তু ডিমান্ড ডিপোজিট নিতে পারে না। সিটি অ্যাকাউন্ট, এসএনডি অ্যাকাউন্ট কিন্তু সে খুলতে পারে না, যেগুলো আমি ডিমান্ড ডিপোজিট বলতেছি, চাওয়ার সাথে সাথে টাকা দিতে বাধ্য থাকে। তারপর সে নো ডিপোজিট ইন্স্যুরেন্স, তার ডিপোজিট ইন্স্যুরেন্স নাই, আমার রেগুলেটরি লিমিট, আমার তারা রেগুলেটরি লিমিট আছে কিছু, আর তারা কি ট্রাস্ট ট্রাস্ট ইস্যু আছে, তাদেরকে অনেকে বিশ্বাস করে না।
ফাইন্যান্স কোম্পানি অ্যাক্ট 2023 সালে অনুযায়ী আমাকে বলা হয়েছে এফডিআই এর ব্যাপারে বলা আছে যে লিবারাইজেশন অফ ওনারশিপ, আমার যে লিজিং কোম্পানিগুলো আছে এগুলো ফরেন ওনারশিপে চাইলে কেউ আমার মালিক হইতে পারে। ইনভেস্টিং ইনসেন্টিভ, ট্যাক্স ব্র্যাকেট এবং আমার এক্সাম্পশন দেওয়া হয় যদি আমার এফডিআই আসে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসে আমার লিজিং কোম্পানিতে। সিম্পলিফাইড রেগুলেশন, ফাস্টার অ্যাপ্রুভাল আমার সে পাবে এবং স্ট্রং গভর্নেন্সের ইস্যু সে পাবে। অর্থ ঋণ আদালতে আমরা আইনটা পড়বো, এখানে এখানে বেশি জিনিস পড়বো না। মেইন প্রভিশন ফর অর্থ ঋণ আদালতের মেইন প্রভিশন কি? অর্থ ঋণ আদালতটা কেন অর্থ ঋণ আদালত? আমরা জানি কোর্টে কি হয়, মামলা হয়, কোর্টে মামলা হয়, এগুলো রায় হয়। সো অর্থ ঋণ আদালত আলাদা আলাদা কোর্ট গঠন করা হয়েছে, আলাদা সেপারেট কোর্ট গঠন করা হয়েছে। তো সেপারেট কোর্ট গঠন করা হয়েছে কেন? আমার ব্যাংকিং মানুষ ব্যাংকের কাছ থেকে টাকা নিয়ে লোন দিচ্ছে না, সো ওদেরকে ধরার জন্য, ওদের নামে মামলা করার জন্য, ওদেরকে ধরার জন্য আসলে সেপারেট একটা আদালত করা হয়েছে, যাতে এখানে আমার মামলা হওয়ার সাথে সাথে আমি কি করতে পারি, রায় দিতে পারি। সো টাইম বাউন্ডারি দিয়ে দিছে, আমার কুইকলি সেটেল করা হবে। ফেয়ার ক্লেম, আমার ক্লেমটা ফেয়ার হওয়া লাগবে। সামন প্রসিডিউর, ট্রান্সপারেন্ট এবং স্ট্রাকচার্ড সার্ভিস এখানে আমার দেওয়া হয়। আমার অকশন এবং অ্যাসেট, আমার অ্যাসেট গুলা অকশনে সেল করে দেওয়া হয় যদি টাকাটা ফেরত না দেয়। সিভিল ইমপ্রিজনমেন্টের ব্যবস্থা রাখা হয়েছে, সেটেলমেন্ট মেডিয়েশনের ব্যবস্থা রাখা হয়েছে। ঠিক আছে, এটা সবসময় 2003 সালে আমার কি কি ফিচার অ্যাড হয়েছে আমার এই অর্থ ঋণ আদালতের লয়ে? আমার সিম্পলিফাইড প্রসিডিউর করা হয়েছে, মামলা করার জন্য আমার প্রসিডিউর সিম্পলিফাই করা হয়েছে। এমফাসাইজ অন ডকুমেন্টারি এভিডেন্স এর উপর বেস করে আমার রায় হবে, ডকুমেন্টের উপর বেসিস করে রায় হবে, মুখের কথায় রায় হবে না, এটা ইনক্লুড করা হয়েছে। প্রমোট অল্টারনেটিভ ডিসপুট রেজলিউশন চ্যানেল, একটা সময় তোমরা বাইরে, রায়ের বাইরে, আদালতের বাইরে গিয়েও তোমরা সেটেল করতে পারো, বাইরে গিয়ে তোমরা সেটেল করতে পারো, ডিসপুট রেজলিউট করতে পারো, এটা ব্যবস্থা রাখা হয়েছে, যেটাকে আমি অল্টারনেটিভ ডিসপুট রেজলিউশনের কথা বলতেছি। আমি সময় দিলাম, ঠিক আছে, মামলা হয়েছে তোমার নামে, ঠিক আছে, চাইলে তোমরা নিজেরা কি করতে পারো, সেটেল করে আমার কাছে বলো, আমি মামলা তুলে নিব। সো অ্যামেন্ডমেন্ট টু লিমিটেশন অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট করা হয়েছে এখানে। আর হলো চেঞ্জিং হলো কি, ডক্ট্রিন অফ ফাইনালিটি, আমার রায় যেটা হবে এটাই ফাইনাল, আমার আপিল করা যাবে না, নো আপিল, নো আপিল। সো এই চেঞ্জ গুলো আনা হয়েছে, ঠিক আছে। 2010 সালে এসে আবার আরেকটা অ্যামেন্ডমেন্ট আসছে আমার এই অর্থ ঋণ আদালতের। এখানে বলা হয়েছে ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ক্যান সেল মর্টগেজ প্রপার্টি উইদাউট পাওয়ার অফ অ্যাটর্নি, উইদাউট পাওয়ার অফ অ্যাটর্নি ছাড়া সে মর্টগেজ প্রপার্টি সেল করতে পারবে। আরবিট্রেশন সেটেলমেন্ট অ্যালাউড এট দ্য স্টেজ অফ দ্য সুইট, মামলা অবস্থায়, মামলা থাকা অবস্থায় আমি কি করতে পারি, আমি সেটেলমেন্টে যেতে পারি। আমি এক্সিকিউশন সুট মাস্ট বি ফিল উইদিন 1 ইয়ার, আমি 1 বছরের ভিতরে মামলা করা লাগবে। অকশন রোল রিভাইজ, আমার এখানে অকশন রোল রিভাইজ করা হয়েছে। আপিল টাইম এক্সটেন্ডেড টু 60 ডেজ, আপিলের টাইম 16 ডেজ পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে, ঠিক আছে। আর লাস্টেরটা হলো আমার কি, যে আমি ইন্টারেস্টেড অন ডিক্রিটাল অ্যামাউন্ট ইনক্রিজ আপ টু 25% অফ ডিসচার্জ রিটার্ন পিটিশন। সো এই চেঞ্জ গুলো আনা হয়েছে, এগুলো আইনের কথাবার্তা। সো এই চেঞ্জ গুলো আমার 2010 সালে আসছে, এগুলো পরীক্ষা এসে থাকে। লোন রিকভারির ক্ষেত্রে অর্থ ঋণ আদালত কি রকম ভূমিকা পালন করে? অবশ্যই ভালো ভূমিকা পালন করে। আলাদা আলাদা আদালত, এখানে শুধু অর্থ ঋণ মামলা হয়, সো এরা খুব দ্রুত আদালত বসে সাথে সাথে রায় দিয়ে দেয়। সো এটা একটা লিগেল ফ্রেমওয়ার্ক, সেপারেট প্রোভাইড প্ল্যাটফর্ম, আমাকে সেপারেট প্ল্যাটফর্ম দিচ্ছে। আমার অ্যাসেট সিজার, আমার অ্যাসেট সিজ করার সুযোগ দিচ্ছে এই আদালত। ডিসপুট রেজলিউশনের সুযোগ দিচ্ছে, মামলায় রায় দিয়ে দেয় সাথে সাথে। এফিশিয়েন্ট প্রসেস, খুব এফিশিয়েন্টলি এগুলো রিকভারি ব্যবস্থা হচ্ছে। ডিটারেন্ট ইফেক্ট, আমার লিগেল প্রেজেন্স এনকারেজ টাইমলি রিপেমেন্ট। লিগেল প্রেশার যেহেতু আছে, আমার নামে মামলা হইতে পারে, আমার পুলিশ ধরে নিয়ে যেতে পারে, এই কারণে কিন্তু যারা টাকা নিচ্ছে তারা টাইমলি রিপে করার ব্যবস্থা করতেছে। এডুকেসি অফ অর্থ ঋণ আদালত এন্ড ব্যাংক্রাপসি ল ইন ডিলিং উইথ ডেলিকুয়েন্ট বোরোয়ার। অর্থ ঋণ আদালতটা কি এডুকেট কিনা? অর্থ ঋণ সেগুলো আমরা অলরেডি পড়ে আসছি, এটা একটা স্পেশালাইজ কোর্ট ফর লোন রিকভারির জন্য, ঠিক আছে। স্পিড আপ দ্য কেস, রিডিউস ব্যাকলগ, রিডিউস করতেছে এবং আমার ল্যান্ডার ইন্টারেস্টকে বেশি ফোকাস করতেছে। আচ্ছা, 4-5টা স্লাইড আছে, তারপরে একটা বিরতিতে যাই, কি বলেন? তো আমরা ওকে এখানে ভাইয়া। সবাই এগ্রি? পরে পরে বিরতির পরে ক্লাসটা লম্বা হবে না, আমরা আরেকটু স্লাইড গুলো পরে শেষ করে তারপর বিরতিতে যাচ্ছি। প্রভিশন রিলেটেড টু লোন ডিফল্টার, লোন ডিফল্টারের জন্য প্রভিশন গুলা কি কি? উইলফুল ডিফল্টার ডেফিনেশন, আমার এই অর্থ ঋণ আদালতের লতে আমার উইলফুল ডিফল্টারের ডেফিনেশন দেওয়া হয়েছে।
ইন্টেনশনালি অ্যাভয়েড রিপেমেন্ট ডেসপাইট হেভিং ক্যাপাসিটি থাকার পরেও যারা আমার লোনটা পে করবে না তাদেরকে উইলফুল ডিফল্টার বলা হবে। মিসইউজ ফান্ড, সে বিএমডব্লিউ কিনছে, টাকা নিয়ে ব্যবসা না করে সে বিএমডব্লিউ কিনছে, সো হাইড অ্যাসেট, সে অ্যাসেট হাইড করতেছে। ফলসিফাই দ্য রেকর্ড, সে প্রপার রেকর্ড দিচ্ছে না। তারপর আমরা কিছু টার্ম শিখবো, প্রভিশন শিখবো, আমরা টার্ম শিখতেছি কিছু আইনের টার্ম শিখতেছি। সিস্টার কনসার্ন এলিজিবিলিটি, জেনারেলি ইনএলিজিবল ফর ফ্রেশ লোন ইফ পার্ট অফ দ্য ডিফল্ট গ্রুপ। আমার গ্রুপের যদি আমার মাদার কোম্পানি যদি আমার ইনএলিজিবল হয়, ডিফল্টার হয়, তাহলে সিস্টার কনসার্ন কি পাবে না, আমার লোন পাবে না, এটাই এখানে বলা হয়েছে। কনসিকুয়েন্স অফ দ্য হ্যাবিচুয়াল ডিফল্টারের জন্য ফল কি হবে? লিগ্যাল অ্যাকশন, অ্যাসেট সিজ, সিএবি রিপোর্টিং আমি করব, সিএবি খারাপ করে দিব হ্যাবিচুয়াল ডিফল্টার যারা, ঠিক আছে, তার অ্যাসেট সিজ করব, সেইভাবে আমি তাকে প্রতিরোধ করার চেষ্টা করব। মেজার এগেন্স্ট দ্য উইলফুল ডিফল্টার এগেন্স্টে কি মেজার নিব? সিভিল এবং ক্রিমিনাল প্রসিডিং আমি মামলা করব, ব্লক লিস্টিং করে দিব, অ্যাসেট সিজ করব, তার পাবলিক ডিসক্লোজার দিব, পেপারে দিব যে সে উইলিংফুল ডিফল্টার, তারপর ট্রাভেল রেস্ট্রিকশন দিবে কমপ্লিট। তো এই কাজগুলো আমি করে থাকবো আমার উইলফুল ডিফল্টার প্রিভেন্ট করার জন্য। তো যে পয়েন্টে ছিলাম আমরা, এডুকেসি অফ দ্য অর্থনীতি আদালত, ব্যাংক্রাপসি ল ইন ডিলিং উইথ ডেলিকুয়েন্ট বোরোয়ার যারা আছে, যারা গরিব বসে করে পে করে না, তাদের আমার অর্থনীতি আদালত এডুকেট কিনা এটা নিয়ে আলোচনা করব। অর্থনীতি আদালত যে মামলা করতেছি, আদায় করতেছি, এটা এডুকেট কিনা, এবং ব্যাংক্রাপসি ল নিয়ে কথা বলবো এখানে। এনহ্যান্স দ্য সুপারভিশন, এতে আমার কি হয়, আমার অর্থনীতি আদালত থাকাতে স্ট্রেংথেন দ্য মনিটরিং টু এনশিওর কমপ্লায়েন্স উইথ দ্য গভর্নমেন্ট ল, ট্রান্সপারেন্ট রিপোর্টিং, ম্যান্ডেট ডিসক্লোজার অফ গভর্নমেন্ট প্র্যাকটিস এন্ড ফাইন্যান্সিয়াল পারফরমেন্স আমার হচ্ছে, গভর্নমেন্ট গাইডেন্স, এনফোর্স ক্লিয়ার কোড অফ কন্ডাক্ট ফর ব্যাংক, বোর্ড এন্ড সিনিয়র ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক আমার হচ্ছে। সো আমার এই জিনিসগুলো আমি একটু স্কিপ করে গেলাম, এগুলো একটু পড়ে নিন। আমরা চলে যাচ্ছি পরবর্তী পরে, রেগুলেটরি মেজার টু রিডিউস ডিফল্ট লোন। আমার ডিফল্ট লোন কমানোর জন্য রেগুলেটরি মেজার গুলো কি কি? এনহ্যান্স সুপারভিশন, আমি সুপারভিশন বাড়াবো। সো অনসাইট সুপারভিশন হতে পারে, অফসাইট হতে পারে। আমি অফিসে বসে বলবো তুমি এই ডেটা দাও, ওই ডেটা দাও, তাকে আমি সুপারভাইজ করবো, তুমি এইভাবে কেন ব্যবসা চালাচ্ছ, তুমি তো আমার লোনটা দিতে পারতেছো না। অনসাইটেও করতে পারি, তার ব্যবসা ভিজিট করতে পারি। তো তার ব্যবসা ভিজিট করে বলতে পারি তুমি এইভাবে চালাও, ওইভাবে চালাও। তো এইগুলা করলে কি হবে, আমার 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 রিডিউস হবে, কি রিডিউস হবে? ডিফল্ট লোন রিডিউস হবে। ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট করবো আমি, ঠিক আছে। আমি বোরোর অ্যাসেসমেন্ট লোন দেওয়ার পূর্বে তার দেখবো তার রিপেমেন্ট ক্যাপাবিলিটি আছে কিনা, লোন ক্লাসিফিকেশন প্রভিশনিং করবো। এটা সুবিধা কি? ক্লাসিফাই করলে সুবিধা কি? সিএবি তে চলে যায়, সিএবি তে চলে গেলে সে অন্য কোথাও থেকে লোন পায় না। গভর্নেন্স এন্ড ট্রান্সপারেন্সি এনশিওর করবো, ইমপ্রুভ দ্য বোর্ড ওভারসাইট এবং ডিসক্লোজার রিকোয়ারমেন্ট আমি এনশিওর করবো। লিগ্যাল ফ্রেমওয়ার্ক, ঠিক আছে, এক্সপিরিয়েন্টেড লোন রিকভারি থ্রু দ্য ইমপ্রুভ লিগ্যাল এনফোর্সমেন্ট। আমি মামলা করব, সু করব, মামলা করে রায় আদায় করব, রায় আদায় করে, রায় আদায় করলে হবে না, এটা আবার এক্সিকিউট করা লাগবে। ক্যাপাসিটি বিল্ডিং করব, ট্রেন ব্যাংক অফ স্টাফ, আমার স্টাফদেরকে আমি ট্রেন আপ করাবো, ক্রেডিট অ্যাসেসমেন্ট করে রিকভারি। আমি ক্রেডিট অ্যাসেসমেন্ট করার, আমি কেন ট্রেন আপ করবো? ক্রেডিট অ্যাসেসমেন্ট যাতে সে ভালোভাবে করতে পারে, ক্রেডিট অ্যাসেসমেন্ট করার পরে যদি লোন ডিফল্ট হয়ে যায় যাতে আমি রিকভার করতে পারি। আমার আমি সিএবি স্ট্রংলি মনিটর করব, তাহলে আমার আমার ডিফল্ট লোন কমে যাবে। তো আমরা কেস স্টাডি, আমরা সবাই জানি কেস স্টাডি নিয়ে ভয় পাই, আমরা কেস স্টাডি শিখবো। কেস স্টাডি কি ছিল? আমার এক্স ও ব্যাংক 40 crore টাকা আমার এবিসি ব্যাংক পিএলসি পায় এক্স ব্যক্তির কাছ থেকে। তো এক ব্যক্তির কি করছে? এক্স ব্যক্তি লোন নিচ্ছে ব্যাংকের কাছ থেকে 40 crore টাকা, which has been marked as default loan, অলরেডি ডিফল্ট লোন হিসেবে মার্ক হয়ে গেছে। দ্য কোলাটারাল সিকিউরিটি অ্যামাউন্ট হইলো আমার 3.5 কোটি টাকা। So has been mortgaged with the said loan. What will be the procedure the bank will adapted to recover the loan according to the অর্থঋণ আদালত অনুযায়ী আমার তার প্রসিডিউর কি হবে? প্রথম হলো সে লিগ্যাল নোটিশ দিবে, ব্যাংক সার্ভ দ্য নোটিশ, এক্স ব্যক্তিকে নোটিশ দিবে ফর রিপেমেন্ট উইদিন 30 days। সে লিগ্যাল নোটিশ দিবে, তুমি 30 days ভিতরে যদি না দাও তাহলে আমি কি করবো? মামলা করবো, তোমার কোলাটারাল সেল করে দিব। তো লিগ্যাল নোটিশের পরে সে মামলা করবে, ঠিক আছে, অর্থঋণ আদালতে। মামলা করার পর কোর্ট হইলো রায় দিবে, রায় দিলে সে জাজমেন্ট পাবে, জাজমেন্ট পাওয়ার পর সে এক্সিকিউট করবে, ঠিক আছে। সে এক্সিকিউট করবে কি? সে তার কোলাটারাল সেল করে দিবে, বা বাকি টাকা আদায় করার জন্য তাকে প্রেশারাইজ করা হবে। তো এই তো কেস, এভাবেই তো আসবে, খুব কঠিন কিছু না তো।
ঠিক আছে? জি ভাইয়া। এখানে তবে যারা ভাই লোনে কাজ করেন আমাকে একটা কথা বলেন তো, আমি মামলা করার আগে তো আমি কোলাটারাল সেল করতে পারি না? মামলা না জি করে স্যার, তো কোলাটারাল সেল করা যায়, রাইট? না 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 করা যায় না? না পারি পারি কিভাবে এখন পারি, পারে? আগে পারতাম না, এখন মনে হয় পারি। ভালো করে বলেন। মামলা করার আগে আমাদের পাওয়ারে লেখা থাকে উইদাউট ইন্টারভেনশন অফ কোর্ট। আবার বলেন। আমুক্তামিনের মাধ্যমে করা যায়। Without intervention of court, bank may sell the mortgage property. এক কথায় বলেন, পারবো না না পারবো? পারবো না কোনটা? পারবো 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 পারবো। তাহলে আমি ব্যর্থ আগে হইলে অর্থ ঋণী আদালতের কাছে যাইতে হবে।